নমস্কার। প্রায় চোখের নিমেষেই দেখতে দেখতে আপনাদের সঙ্গে দুটো বছর পার হয়ে গেল। যাত্রাপথের সাক্ষী হয়ে থাকলো কিছুটা ঝড়ঝাপটা, অনেকখানি আনন্দ আর আপনাদের শুভকামনা ও আশীর্বাদ। আপনাদের সব আবদার সবসময় মেটাতে পারিনি, তবে হ্যাঁ, মেটানোর চেষ্টা করেছি অবশ্যই, নিজেদের সবটুকু দিয়ে। আপনাদের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে প্রস্তুত করেছি নিজেদের। সেই জন্যই হয়তো আজ দুটো বছর একসঙ্গে আমরা। পাশে থাকা শ্রোতা বন্ধুদের সংখ্যা 0 থেকে প্রায় 90,000-এর কাছাকাছি। আজ সেই বিশেষ দিনের উপলক্ষে তাই আপনাদের জন্য বিশেষ একটা গল্প, গ্রাম বাংলার নির্ভেজাল ভয়ের ভূতের গল্প। এমন গল্প তো আপনাদের অনেকেরই পছন্দ, তাই না? আর রসিক উপাধ্যায় মানেই যে খাঁটি হাস্যরস, সে আপনারা জানেনই। তাও থাকছে এই গল্পে হাসতে হাসতে পেটে খিল আর হাড় কাঁপানি ভয়ে গায়ে হাতে পায়ে খিল। দুটো অনুভূতি আশা করছি এই গল্পে যথেষ্ট পরিমাণে পাবেন আপনারা। গল্প শুরু করার আগে শুধু একটাই অনুরোধ, ইউটিউব স্বীকৃত প্রথম মাইলস্টোন অর্থাৎ সিলভার প্লে বাটনের অনেক কাছে এসে পড়েছি আমরা। শুধু আপনারাই পারেন তার সঙ্গে আমাদের দূরত্ব একটু একটু করে কমিয়ে দিতে। আজকের জন্মদিনের উপহার ভেবেই ধরুন না। যারা গল্পটা শুনছেন, সাবস্ক্রাইব না করে প্লিজ যাবেন না। আসুন এবার শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, রসিক উপাধ্যায়ের লেখা ডুমুরফুলি ডোঙ্গাড়ু। কিরে নিবারণ, রাবড়ি কত করে রে? 8 আনা শের বাবু। বলিস কি রে, এই সেদিন তো 6 আনায় নিয়ে গেলাম রে। সেদিন আর কোথায় বাবু, মাস 4 হয়ে গিয়েছে, দুধের দাম বেড়েছে, রাবড়ির দাম তো বাড়বেই। বোঝো কাণ্ড, ছেলেবেলায় না 2 আনায় 2 সের পাওয়া যেত রে নিবারণ। সে কি আর জানি নে বাবু, সেসব সস্তা গন্ডা রামরাজ্য কি আর আছে? ফিরিঙ্গিদের আমলে তবে আর কি সুবিধাটা হচ্ছে শুনি? যত সব। আর কি দিয়ে দে আছে এর মতো, তোর গিন্নিমার আবার স্বাদ হয়েছে। হ্যাঁ, গিন্নিমা এই মরেছে। ও আপনি এমনি নিয়ে যান বাবু, সে আগের বারের মতো মিষ্টি কম হয়েছে বলে আমার দোকানে এসে মাঠান আবার কুরুক্ষেত্র বাঁধাবেন। নীলমণি ভট্টাচার্য এক প্রকার জোর করেই নিবারণ মোদককে মিষ্টির দাম দিয়ে বেজার মুখে রাবড়ি নিয়ে বাড়ির দিকে চলল। বছর 30-এর যুবক, লম্বা ছিপছিপে চেহারা, গায়ের রং ফর্সার দিকেই বলা যায়। মুখে শিক্ষার ভাব যথেষ্ট থাকলেও চোখ দুটি বড়ই করুণ। এই বয়সেই 2 চোখের তলায় কালি পড়েছে, মাথার চুলও পাতলা হয়ে এসেছে। শুকনো মুখখানা দেখে বোধ হয় সারা পৃথিবীর দুঃখের বোঝা যেন সে একাই বয়ে চলেছে। সপ্তগ্রাম থেকে 25 ক্রোশ উত্তরে ডুমুরফুলি একটি অতি ক্ষুদ্র জনপদ। কয়েক ঘর বামুন, কায়েত আর কিছু চাষাভূষদের বাস। গাঁয়ের পাশ দিয়ে বয়ে গেছে ভ্রামরী নদী। প্রাচীনকাল থেকেই এই নদীর ধারে মহুয়া গাছের বন, তাতে শয়ে শয়ে ভোমরার চাক। সেই থেকে নাকি নদীর এই নাম। মহুয়া পাকলে চারিদিকে মন মাতানো গন্ধে মম করে। সেই গন্ধে মাতোয়ারা হয়ে মহুয়ার লোভে মাঝে মাঝে হানা দেয় জঙ্গলি ভাল্লুক। অবশ্য লোকমুখে নদীর নাম এখন ভামরী হয়ে গিয়েছে। ডুমুরফুলি সপ্তগ্রামের জমিদারের শাসনের আওতায় পড়লেও প্রত্যন্ত গ্রাম বলে কিছুটা অবাঞ্ছিত সৎ ছেলের মতোই উপেক্ষিত। বছরে একবার পেয়াদা নিয়ে জমিদারের নায়েব উদয় হয় খাজনা আদায়ের জন্য। অবশ্য ডুমুরফুলির গ্রামবাসীদের বিশেষ অসুবিধা হয় না। তারা সকলে মিলেমিশে এক প্রকার সুখে শান্তিতেই বসবাস করে। তবে কিনা সকলে বলাটা কিঞ্চিত অতিশয়োক্তি হল বই কি।
শান্তিপ্রিয় মৃদুভাষী গ্রামের পুরোহিত নীলমণি ভট্টাচার্যের বিয়ে হয়েছে বছর 5 আর সেই থেকেই তার জীবনে শান্তি নামক অলীক বস্তুটি বিদায় নিয়েছে। কোণে সপ্তগ্রামের দক্ষিণে অবস্থিত বেগনেগাছি গ্রামের মাধব ঘোষালের মেয়ে নিস্তারিণী সুন্দরী। কাঁচা সোনার মতো গাত্রবর্ণ, এক মাথা কোঁকড়ানো চুলের পিঠ ছাপানো ঢল, পান পাতা আকৃতির ভরাট মুখে টিয়া পাখির মতো টিকালো নাক, বাম গালের ওপর দিকে একটা লালচে জরুর, আকারে একটু বড়, টোপাকুলের মতো। কিন্তু মুখের যে বৈশিষ্ট্য সবচেয়ে বেশি নজর কাড়ে তা হল প্রতিমার মতো পটল ছেঁড়া অস্বাভাবিক কটা দুটো চোখ। হালকা খয়েরি আর সবজিতে মেশানো চোখের মণি দুটি দেখলে হঠাৎ করে বিড়ালের কথা মনে আসে। তবে কিনা রূপ দেখে ভুললেই মহা বিপদ। রূপে স্বয়ং দুর্গা হলেও এই মেয়েকে জন্মের সময় রক্ষেকালী, ছিন্নমস্তা আর রক্ত চামুন্ডা এক যোগে আশীর্বাদ করেছিলেন। ছোট থেকেই নিস্তারিণীর মুখে তোরের সামনে দাঁড়াতে পারে এমন মানুষ পাওয়া যেত না। মাধব ঘোষাল ও তার স্ত্রী ভেবেছিলেন যে মেয়ে বিবাহযোগ্যা হলে এ দোষ কেটে যাবে, কিন্তু কেটে যাওয়া তো দূরের কথা, বরং বয়সের সঙ্গে তার মেজাজও যেন পাল্লা দিয়ে বাড়তে থাকল। আশেপাশের গ্রামেগঞ্জে নিস্তারিণীর মুখের বদনাম বাতাসের বেগে রটে গেল। অবস্থা এমন দাঁড়ালো যে মেয়ের বিয়ে দেওয়া মুশকিল হয়ে দাঁড়ালো। শেষে বহু ঘটক লাগিয়ে খোঁজ পাওয়া গেল একেবারে সেই ভামুরি নদীর ধারে ডুমুরফুলি গ্রামের বাপ মা মরা অনাথ পুরোহিত নীলমণি ভট্টাচার্যের। লোকমুখে নিস্তারিণীর কুঁদুলে বদনাম শুনে ডুমুরফুলির কিছু মাতব্বর মৃদু আপত্তি তুললেও একরাশ বরপণ দিয়ে বরপক্ষের মুখ বন্ধ করে দিল মাধব ঘোষাল। বিয়ের অনুষ্ঠান সাঙ্গ করে বরযাত্রীর দল যখন মেয়েকে পালকিতে তুলে বিদায় দিল, তখন সারা বেগনেগাছিতে যেন আনন্দের বন্যা বয়ে গেল। সাধারণত কনে বিদায়ের পর মেয়ের বাপ মা মন মরা হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে শোনা যায় মাধব ঘোষাল নাকি আনন্দের চোটে আলাদা করে 3 দিন ধরে বেগনেগাছির লোকেদের লুচি সন্দেশ খাইয়েছিল। শুধু তাই নয়, বরং পরে নিস্তারিণীর কটু বাক্যবাণের জ্বালায় যদি জামাইটাকে ফেরত দিয়ে যায় এমন আশঙ্কায় মাধব ঘোষাল সেই যে সস্ত্রীক তীর্থ ভ্রমণের নামে উদাও হলো, আজ অব্দি বেগনেগাছিতে আর পা রাখেনি। বৌভাত মিটে যাওয়া পর্যন্ত কোনোভাবে নিস্তারিণী চুপচাপই ছিল। গোল বাঁধল ফুলশয্যার খাটে। সেদিন ছিল ফাল্গুনী পূর্ণিমা। জ্যোৎস্নার বানভাসী আলোয় চারিদিক প্লাবিত, তার ওপর মলয় বাতাসের স্নিগ্ধ ছোঁয়া অতি বড় নিরস লোকের মনেও আলোড়ন তোলার পক্ষে যথেষ্ট। সেখানে নীলমণি তো সংস্কৃত জানা পণ্ডিত মানুষ, তাই সদ্য পরিণয়ের রোমাঞ্চ, জ্যোৎস্নালোকের মাধুর্য আর বসন্ত সমীরের মাদকতা ত্রহস্পর্শযোগে নীলমণির মনে পুলকের মাত্রাটা খানিক বেশি সঞ্চারিত করেছিল। সে ভাবল গীত গোবিন্দ আবৃত্তি করে নববধূকে প্রসন্ন করবে। নীলমণি নিস্তারিণী চিবুক তুলে গলা কাঁপিয়ে যাত্রা দলের সখীর মতো গাইতে শুরু করল। স্মরগরলখণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবমুদরং। কিন্তু ফল হলো উল্টো। এক ঝটকায় নিজের থুতনি থেকে নীলমণির হাত সরিয়ে নিস্তারিণী ঝাঁঝিয়ে উঠল। গেল যা বলে কি সব চংবং আউড়ে যাচ্ছ, ঢং দেখে আর বাঁচি নে। ঢ্যামনামো করার জায়গা পাইনি মিনসে। এসব আধিক্যতা আমার একদম পছন্দ নয়, এই বলে রাখলুম। আমাকে যেমন তেমন ঢলানি মেয়ে মানুষ পাওনি। এই বলে নীলমণির 14 পুরুষকে বিষম খাইয়ে খাটে পাশ ফিরে শুয়ে পড়ল নিস্তারিণী সুন্দরী। সেই থেকে নীলমণি ভট্টাচার্যের বিবাহিত জীবন বৃষ্টিহীন মরুভূমির থেকেও শুষ্ক ও শ্রীহীন হয়ে উঠল। এই অবধি হলে তবুও মেনে নেওয়া যেত, কিন্তু নিস্তারিণীর ঝোগরুটে স্বভাব আর তার সঙ্গে সঙ্গ দেওয়া ষড়যন্ত্রের যৌথ দাপট
নীলমণির বাড়ির চালে কাকচড়ুইদের পর্যন্ত বসতে দিত না। ডুমুরফুলির সবচেয়ে বড় মুদির দোকানটা হরিহর দত্তের। ব্যাপারী হলেও সে অতি সৎ এবং নিরীহ প্রকৃতির মানুষ। প্রায়শই সে নীলমণির সাথে দাবা খেলতে আসে। নীলমণির দাওয়ায় বসে দুজনে ঘন্টার পর ঘন্টা 64 খোপের নেশায় মশগুল থাকত। সেদিন নিস্তারিণীর খানিক জ্বর বোধ হওয়ায় নীলমণিকে এক বাটি গরম দুধের ফরমায়েশ করে বসল। নীলমণি দুধ নিয়ে এলে এক চুমুক মুখে তুলতেই নিস্তারিণীর রণং দেহি মূর্তি। দুধটা নাকি যথেষ্ট গরম হয়নি। সঙ্গে সঙ্গে তার বিশাল কটা চোখ দুটি অগ্নিগর্ভ করে ঝাঁঝিয়ে উঠল সে। হার হাবাতে মিনসে একবারই দুধ পর্যন্ত গরম করার যার মুরদ নেই তার আবার সংসার করবার সাথ। বলে দুধ শুদ্ধ কাঁসার বাটিটা সজোরে নিক্ষেপ করল নীলমণির মাথা লক্ষ্য করে। নীলমণির পূর্বে এ ধরনের তিক্ত অভিজ্ঞতা থাকায় সে ঠিক সময়ে মাথাখানা নামিয়ে নিতে পেরেছিল। কাঁসার বাটি খোলা দরজা গলে দাওয়া পেরিয়ে সোজা আছড়ে পড়ল হতভাগ্য হরিহর দত্তের চাঁদিতে। বাইরে আঁক করে একটা কাতর আর্তনাদ শুনে নীলমণি হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে দেখে হরিহর দাঁত সরকুটে মাটিতে ভিড়মিখে নেতিয়ে আছে। তার চারপাশে দাবার ছক ঘুটি সব ছত্রাকার হয়ে পড়ে আছে। আর অচৈতন্য হরিহরের নধর ভুঁড়ির ওপর শোভা পাচ্ছে একখানা দুধ মাখা কাঁসার বাটি। হরিহরের জ্ঞান ঘণ্টাখানেক পর অবশ্য ফিরে এসেছিল, কিন্তু এই ঘটনার পর শত চেষ্টা করেও বেচারি কিছুতেই দাবা খেলার নিয়ম কানুন আর মনে করতে পারেনি। আজকাল সে তার 3 বছরের মেয়ের সাথে কাটাকুটি খেলে আর প্রতিবার হেরে ভূত হয়। রাবড়ি নিয়ে বাড়ি ফেরার পথে নীলমণি দেখল হরিহর নিজের বাড়ির দাওয়ার ওপর বসে বসে আপন মনে খড়ি দিয়ে কাটাকুটির ছক আঁকছে। হরিহরকে দেখলেই নীলমণির বুকের ভেতরটা কেমন যেন টনটন করে ওঠে। নিস্তারিণীর ছোড়া বাটি হতভাগ্যটিকে একেবারে বেভুলো আধ পাগলা বানিয়ে ছেড়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে নীলমণি অপরাধীর মতো মাথা হেঁট করে মন্থরগতিতে নিজের বাড়ির দিকে চলতে থাকে। গ্রামগঞ্জে লোকজন সন্ধে নামতে না নামতেই রাতের খাওয়া সেরে নেয়। তখনও আধার ভালো করে নামেনি। দাওয়ায় খেতে বসার সময় নিস্তারিণী কর্কশ গলায় স্বামীকে প্রশ্ন করল, হাবাতের মতো যে গিলতে বসেছ, তা আমি যে রাবড়ি আনতে কয়ে দিয়েছিলুম সে কথাটা মাথায় ছিল নাকি নিজের বাপ মায়ের মতন জমে দৌড়ে দিয়েছ? না না, ভুলবো কেন? ওই তো ওই চৌকিটার ওপর রাবড়ির ভাঁড়খানা রেখেছি। তুমি খেয়ে দেখো না, নিবারণ ময়রার নিজের হাতের তৈরি একেবারে একেবারে সরেস জিনিস। ইল্লি আর কি, হা ঘরে গায়ের পুরুত আমার এই যে সরেস জিনিস চেনাতে। ঝেঁঝে উঠল নিস্তারিণী। চোখের ধূসরবর্ণ মণি দুটোর ভেতর থেকে যেন আগ্নেয়গিরি জ্বলে উঠল। তোমার 14 পুরুষে কোনোদিন রাবড়ি চেকে দেখেছে? সে হতো আমার বাপের বাড়ির গাঁয়ে। রাবড়ি তো নয়, যেন সজ্ঞ লোকের মেঘ। আহা, তার কি স্বাদ, আজ অব্দি মুখে লেগে রয়েছে। আর উনি আছেন হার জিরজিরে গরুর জল দুধের রাবড়ি নিয়ে সোহাগ দেখাতে। ঝেঁটা মারি অমন রাবড়ির মুখে। আহা, তুমি একবার মুখে দিয়ে তো দেখো গিন্নি, আমার বিশ্বাস তোমার অপছন্দ হবে না। মনে হয় অপছন্দ হবে না। আগের বার যখন এনেছিলে সেটা খেয়ে তো ওই ময়রার পোয়ের দোকানে গিয়ে হতভাগার 7 গোষ্ঠীর তুষ্টি করে দিয়েছিল। পাতলা চিনির সাদা জল বেচে জোচ্চটা বলে কিনা রাবড়ি। হ্যাঁ, তারপর চৌকি থেকে ভাঁড়খানা তুলে ওপরে শালপাতাটা সরিয়ে খাবলা মেরে খানিকটা রাবড়ি মুখে তুলে থুথু করে নীলমণির মুখের ওপর ছিটিয়ে বলল, এই
রাবড়ি আগের বারের চেয়েও জলো। এই নাও নাও নাও, নিজে গিলে মরো, নাও। বলে পুরো ভাঁড়খানা নীলমণির মাথার ওপর উপুর করে গটমট করে ঘরের ভেতর গিয়ে দৌড় দিল। নীলমণি এক মাথা রাবড়ি নিয়ে নিতান্ত অসহায়ের মতো বসে রইল। মাথা থেকে সর দুধ সব গড়িয়ে পড়ে তার ধুতি পিরান ভিজিয়ে চটচটে করে দিল। গ্রামের টোলের পণ্ডিত দুর্গাচরণ তর্করত্ন নৈশাহার সেরে তার নাতনি লাবণ্য প্রভার সাথে একটু হাঁটতে বেরিয়েছিলেন। নিস্তারিণীর কাণ্ড দেখে তো অবশ্য এই জিনিস একেবারে তাদের কাছে নতুন তা নয়। একটা গম্ভীর শ্বাস ছেড়ে দুর্গাচরণ বললেন, কি কুক্ষণেই যে বেচারার বিবাহ সম্পন্ন হয়েছিল তা একমাত্র জগদীশ্বরই জানেন। হতভাগ্যের জীবনটা একেবারে বিষময় হয়ে গেল। সবই ভাগ্য। লাবণ্যের 19 বছর বয়স। লাবণ্যের বাপমা 2 বছরের পিঠোপিঠি আকালে মারা যায়, মা কলেরায়, বাপ সাপের কামড়ে। তাই নাতনিকে প্রাণ দিয়ে আঁকলে রাখে দুর্গাচরণ। সে আধুনিক মনের প্রগতিশীল মানুষ। 10 গাঁয়ের লোক তাকে মান্যগণ্য করে। তাই আর 5টা গ্রাম্যবালার ন্যায় বিয়ে থা না দিয়ে তর্করত্ন বরং লাবণ্যকে লেখাপড়া শিখিয়েছেন। লাবণ্য 2য় পাঠ, শুভঙ্করী এসব শেষ করেছে। যেমন ডাগর মুখটি তেমনই বুদ্ধিমতী আর মিষ্টি স্বভাবের মেয়ে। নীলমণির দুর্দশা দেখে লাবণ্য দাদুর কাঁধ থেকে গামছাখানা নিয়ে দ্রুত পায়ে তার কাছে এগিয়ে এসে তার মাথা মুছিয়ে দিতে লাগল। দেখল নীলমণির চোখ বেয়ে সরু ধারায় অশ্রু ঝরছে। তুমি কি করে এসব মুখ বুজে সহ্য করো গো নীলমণিদা? মৃতভাষী নির্বিরোধী এই পুরোহিত মানুষটিকে লাবণ্যের ভারী ভালো লাগে। এমন মানুষের জন্য কোথায় ভগবান এক লক্ষ্মীমন্ত গৃহিণী ঠিক করবেন? তা নয়, একেবারে শ্মশানকালীর অবতারের সাথে গাঁটছড়া বেঁধে দিয়েছেন। ভগবানের কেমন বিচার লাবণ্য ভেবে কুল পায় না। নীলমণি ভট্টাচার্যের জন্য তার প্রাণ কাঁদে, কিন্তু সে কথা সে মুখে আনতে পারে না। নিয়তি কেন বাধ্যতে? বিধাতা পুরুষ যার কপালে যেমনটা লিখে দিয়েছেন সে তো তেমনই ফল ভোগ করবে বলো। এর অন্যথা হওয়ার জো নেই গো লাবণ্য। পূর্বজন্মের পাপ স্খলন করছি এই বলে আমি মনকে প্রবোধ দিই। তবে দেখো আর বেশি দিন নেই। একটা মানুষ আর কতকাল এই নরক যন্ত্রণা ভোগ করতে পারে বলো না? ও কথা বলো না নীলমণিদা, কিন্তু আমি ভাবি শেষকালে তোমার মতন এমন ভালো মানুষের কপালে এই দুর্গতি। মেয়ে মানুষটা শুধু বাইরেটা দুর্গা ঠাকুরের মতন, ভেতরটা তো একদম তারকা রাক্ষসী। এত লোক মরে আর এই ডাইনিটাকে কি জমেও দেখে না? ক্ষোভে গলার পারুত্রা খানিকটা চড়ে যায় লাবণ্যর। আরে থামো লাবণ্য, থামো! কি বলছো এসব? শশব্যস্ত হয়ে লাবণ্যর মুখে হাত চাপা দেয় নীলমণি। শুনতে পেলে নিস্তারিণী যে আবার দক্ষযজ্ঞ বাঁধাবে তার খেয়াল আছে? নীলমণির আঙুলের স্পর্শে লাবণ্যের সারা শরীরে যেন এক অদ্ভুত শিহরণ খেলে গেল। সে আর কথা না বাড়িয়ে এক দৌড়ে দাদুর পিছনে গিয়ে লুকোল। তারপর লঘু পায়ে দাদুর হাত ধরে নিজের বাড়ির দিকে চলতে শুরু করল। যেতে যেতে একবার ঘাড় ফেরালো সে। দেখল নীলমণি অবাক মায়াভরা চোখে তার চলার পথের পানে চেয়ে রয়েছে। কলকাতা শহর থেকে এক পাদ্রী সাহেব এসেছিলেন সপ্তগ্রামের জমিদারের সঙ্গে দেখা করার জন্য। কলকাতায় সাহেবদের বাংলা শেখানোর দরকার হয়ে পড়েছে, যাতে দেশীয় লোকেদের সাথে সাহেবদের কথোপকথনের উন্নতি হয়। তাতে নাকি দেশ শাসন করতে মস্ত সুবিধা হবে। এর জন্য বিভিন্ন জায়গা থেকে নামকরা সব পণ্ডিতদের কলকাতায় নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় চলছে। সেই সাথে একদল বিদগ্ধ সাহেবের আবার সংস্কৃত শেখার 7 জায়গায় দেবভাষা বিশেষজ্ঞদেরও খোঁজ চলছে। তারা সব সাহেবদের
সংস্কৃত ভাষার সাথে বেদ, উপনিষদ, পুরাণাদিও পড়াবেন। তারপরে সাহেবেরা ভারতবর্ষের ইতিহাস লিখতে বসবেন। খুবই গুরু দায়িত্ব। জমিদারের মুখে দুর্গাচরণ তর্করত্নের সংস্কৃতে পাণ্ডিত্যের কথা শুনে পাদ্রী এসেছেন ডুমুরপুলিতে পণ্ডিত মশাইয়ের সঙ্গে কথাবার্তা বলতে, যদি তাকে জপিয়ে কলকাতা নিয়ে যাওয়া যায় আর কি, এই আশায়। তাই ডুমুরপুলিতে সাজো সাজো রব। গাঁয়ের মোড়ল শিবপদ মল্লিক সম্পন্ন ব্যক্তি। তার খুড়তুতো ভাইয়ের মাস্তুতো শ্যালক সখারাম কলকাতায় সাহেবদের কোম্পানিতে বেয়ারার কাজ করে। খোদ কোম্পানির বড় সাহেবের টেবিলে পৌঁছে দলিল দস্তাবেজ গুছিয়ে রাখে। এমনকি সাহেবের জুতো জোড়াও পালিশ করিয়ে আনে, এতটাই কাছের লোক। সাহেবদের সাথে ওঠা বসা করতে করতে বেশ কিছু ইংরেজি শব্দও শিখে ফেলেছে সখারাম। মাঝে মধ্যে ছুটি ছাটায় গ্রামে এসে ভেরি গুড, ভেরি ব্যাড, রাস্কেল, ড্যাম নেটিভ ইত্যাদি শব্দগুচ্ছ দরকারে অদরকারে আউড়ে সকলকে তাক লাগিয়ে দেয়। শিবপদ মল্লিক দূরদর্শী মানুষ। কখন কাজে লেগে যায় এই ভেবে একবার সখারামকে দিয়ে বেশ একটা তুলোট কাগজ জোগাড় করে তাতে বেশ কিছু বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ রেখে দিয়েছিল। কিন্তু ডুমুরপুলির গেঁয়ো লোকজনদের মাঝে সেসব বলে বিশেষ জুত হয়নি একদিন। এবার সাহেব আসায় শিবপদ আহ্লাদে একেবারে 8.5 সাহেবকে আপ্যায়ন করার জন্য সে আরও জোনা কয়েক গ্রামবাসী নিয়ে মালা হাতে ডুমুরপুলির সীমানায় হাজির। যথাসময় পাদ্রী জুড়ি গাড়ি থেকে নামতেই শিবপদ একেবারে কোমর অবধি ঝুঁকে কুর্নিশ করে সাহেবের গলায় মাল্যদান করে বলল, ওয়েলকাম সাহেব, আই দি শিবপদ, মানে কি যেন বলে, লেগ অফ গড শিবা। উপস্থিত গ্রামবাসীরা বিন্দু বিসর্গ না বুঝলেও মোড়ল খোদ সাহেবের সঙ্গে তাদের ভাষায় কথা কইছে দেখে যার পরনায় চমকিত হলো এবং শিবপদর ইংরেজি শুনে খুবই তারিফ করতে লাগলো। পাদ্রী মোটামুটি বাংলা শিখেছে। নামের এরকম ব্যাখ্যা শুনে সে স্তম্ভিত। ওদিকে শিবপদ থামার পাত্র নয়। বাড়ির চাকর গদাইকে দিয়ে একখানা বেতের ভালো মোড়া বইয়ে এনেছে। 32খানা দাঁতি বের করে গদাই সেটা সাহেবের পায়ের কাছে পেতে দিতেই শিবপদ বলল, গার্লিক স্যার, প্লিজ গার্লিক। হোয়াট ডু ইউ মিন বাবু? পাত্রী প্রায় আকাশ থেকে পড়ল। Where do you see a garlic here? নো স্যার, নট হিয়ার। প্লিজ গার্লিক অন দি মোরা। বাবু, আমি বাংলা ভাষা বুঝতে পারে, অল্প অল্প পড়িতেও পারে। You must speak to me in Bengali. আপনি বাংলাতে কথা বলিতে পারেন। সাহেব মোড়লকে আশ্বস্ত করতে চাইল। এদিকে শিবপদ তার ইংরেজি জ্ঞান জাহির করার এরকম সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করতে রাজি নয়। সাহেবকে খুশি করা নিয়ে কথা। সে ক্রমাগত সাহেবকে গার্লিক স্যার বলে ব্যতিব্যস্ত করতে লাগলো। উপস্থিত গ্রামবাসীরা সকলেই শিবপদর ইংরেজিতে দখল দেখে বাহবা দিতে লাগলো। এদিকে সাহেবের মাথায় কিছুতেই ঢুকলো না এ লোকটা তাকে রসুনের ব্যাপারে কি বলতে চাইছে। পাদ্রী তার চারপাশে রসুন খুঁজতে লাগলো। পাত্রীর দেখা দেখি শিবপদর সঙ্গীরাও খুঁজতে শুরু করলো, যদিও তাদের কোনো ধারণাই নেই যে ঠিক কি খুঁজছে। কোথাও একটা গন্ডগোল হচ্ছে বুঝতে পেরে শিবপ্রদ তার ট্যাগ থেকে তুলোট কাগজখানা বের করে গলদখানা কি হয়েছে সেটা খুঁজতে শুরু করলো। সাহেবও কাগজটা দেখতে লাগলো। অবশেষে ভুলখানা সাহেবই বের করলো। Here you are, বাবু, এখানে গার্লিক মানে রসুন হবে। আপনি রয়ের ডট দিতে ভুলিয়া গিয়েছেন, তাই রসুনের ইংলিশ বলছেন গার্লিক। হা হা, ওটা হবে সিড। Silly mistake, my jolly good fellow. Never mind. ভেরি ব্যাড স্যার, ভেরি ব্যাড। হাই ড্যাম নেটিভ স্যার, প্লিজ ফরগিভ স্যার। হাত কচলাতে কচলাতে শিবপদ ইংরেজিতেই মাপ চাইল। গ্রামবাসীরা পুনরায় ইংরেজি শুনে ধন্য ধন্য করতে লাগল। অবশেষে আপ্যায়ন পর্ব একরকম সারা হলো। তর্করত্ন মশাইয়ের শরীর একটু খারাপ হওয়াতে
তিনি আসতে পারেননি। তাই সাহেব ঠিক করলো নিজেই তার বাড়ি যাবে কথাবার্তা বলতে। ছোট দলটা সাহেবকে নিয়ে রওনা হলো পণ্ডিতের বাড়ির উদ্দেশ্যে। তর্করত্নের বাড়ির কাছেই গ্রামের দিঘি। এই দিঘির জল যেমন মিষ্টি তেমনি স্বাস্থ্যকর। গ্রামের মেয়ে বউরা এই জলই কলসি বা ঘড়া ভরে নিয়ে যায়। দিঘির ঘাটে হরিহর দত্তের বউ সৌদামিনী আরও চোনা দুয়েক মহিলা বসে বসে খোশ গল্প করছিল। এমন সময় ঘুমটা টানা একজন স্ত্রীলোক জল ভরতে এলো। তাকে দেখে সৌদামিনী বলল, এত দেরিতে জল নিতে এলে দিদি? বলি শরীর টরীর ভালো তো গো তোমার? শোনো না, সেদিন পুরুত মশাই আমাদের বাড়ি গিয়েছিলেন সত্যনারায়ণের পুজো সারতে। মুখখানা দেখে ভারী মায়া হলো, একদম শুকিয়ে গেছে, চোখের তলায় কালি পড়েছে। অসুখ বিসুখ করেছে নাকি গো? গেল যা, তোরা তো খোঁজ কিসের দরকার লামাগি? সোহাগ দেখে আর বাঁচি নে। পর পুরুষের শরীর নিয়ে তোরা তো মাথা ব্যথাই বা কিসের শুনি? নিজের ভাতারটাকে নিয়ে আর পোষাচ্ছে না বুঝি? এখন আমারটার দিকে বিষ নজর পড়েছে। আমার স্বামীর শরীর খারাপ আছে কি ভালো আছে সেইটা আমি বুঝবো। ফের যদি এইদিকে ছুকছুকানি করতে দেখেছি তো তোর ওই চোখ দুখানা আমি গেলে দেব আটকুড়ির বেটি, এই বলে রাখলুম। এই বলে ঘাটের মহিলাদের স্তম্ভিত করে স্ত্রীলোকটি ঘড়া ডুবিয়ে জল ভরে ঘাটের সিঁড়ি দিয়ে গটমট করে উঠে বাড়ির দিকে চলল। দুর্ভাগ্যবশত ঠিক সেই সময় পাদ্রী শিবপদ আর তার দলবল তর্করত্নের বাড়ির সামনে এসে পৌঁছয়। তারা প্রায় গলা অবধি ঘোমটা টানা নিস্তারিণীর গায়ের ওপর গিয়ে পড়ে আর কি। শিবপদ মল্লিক খানিক খেঁকিয়ে উঠল। সরো সরো, সাহেব এসেছেন দেখতে পাও না? শিবপদর কথা শুনে স্ত্রীলোকটি থমকে দাঁড়ালো। তারপর ঘোমটা সরিয়ে টিয়া পাখির মতো টিকলো নাকের পাটা ফুলিয়ে রক্তচক্ষুতে তাকালো দলটার দিকে। বামগালের জরুলখানা যেন আরও রক্তবর্ণ ধারণ করল। সকলে সভয়ে দেখল স্ত্রীলোকটি আর কেউ নয়, নীলমণি পুরুতের দুর্দণ্ড প্রতাপ কুঁদুলে বউ নিস্তারিণী। ঘোমটাখানা থাকায় শিবপদ তাকে চিনতে পারেনি। পারলে এ ভুল সে করতো না। বলাই বাহুল্য কয়েক মুহূর্তের মধ্যেই পুরো দলখানা নিস্তারিণীর মুখের তোড়ের কাছে খড়কুটোর মতো উড়ে গেল। হাড় হাভাতে ঘাটের মরা জমের অরুচি মিনসের দল, চোখের মাথা খেয়ে কি বসে আছিস নাকি রে আবাগির বেটারা? সমস্ত মেয়ে মানুষ পুকুর কলসি কাকে পথ দিয়ে চলেছে, তোদের নেবা ধরা চোখে কি দেখতে পায় না গো? আবার আমাকে সত্যি বলছিস পোড়া মুখ? যেন সিংহী হাঁকার দিয়ে উঠল। না মা জননী, ওটা যে তুমি সেটা ঠিক আমরা বুঝতে পারিনি কি না। শিবপদ কোনো মতে সামাল দেওয়ার বৃথা চেষ্টা করতে লাগলো। বাকিদেরও লেজে গোবরে অবস্থা। সবাই আকাশের দিকে তাকিয়ে দিনের বেলায় তারা গোনার ভান করতে লাগলো। পাদ্রী এগিয়ে এসে নিস্তারিণীকে বলতে গেল, ম্যাডাম, আপনি কেন প্রলাপ বকিতেছেন? দয়া করিয়া শান্ত হন। আগুনে যেন ঘৃতাহুতি পড়ল। কি আমাকে দামরা না কি যেন একটা বললি লাল মুখ বাঁদর? আমি প্রলাপ বকছি? আর এতটা গায়ের ওপরে এসে কথা বলার কি আছে রে হতভাগা? তোর ছায়া মারিয়ে ফেললুম আমি। এই অবেলায় আবার কে নাইবে? তোর বেজন্মা বাপ। আমাদের দেশটাকে গিলেও আশ মেটেনি তোদের। এবার আমাদের যা ধর্ম সব খুইয়ে ছাড়বি হারমাদের দল। চোখের সামনে সাক্ষাৎ সাহেব দেখেও যে তাকে এক বিন্দু রেয়াত করবে না, সেটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। সাহেবও এরকম মহিলার পাল্লায় আগে পড়েনি। গালাগাল শুনে বেচারা বিষম খেয়ে প্রভু যিশুকে স্মরণ করতে লাগলো। শিবপদ তাড়াতাড়ি সাহেবকে পেছনে টেনে নিয়ে ফিসফিস করে বলল, রান সাহেব, শ্রী সাক্ষাৎ মা কালী। হুচ মা কালী? ডেঞ্জারাস লেডি গড, আল করে হ্যাঙ্গিং টাং,
কিলিং পিপল উইথ বিগ খাড়া। ততক্ষণে নিস্তারিণী কাঁখের কলসিখানা মাথায় তুলে ধরে ছোঁড়ার উপক্রম করেছে। তাই দেখে সাহেব বলে উঠল, Oh, by Job, I believe you, Babu. This crackpot of a lady is surely possessed. She's totally capable of killing people. এই স্থান হইতে শীঘ্র প্রস্থান করা হোক। জুতো চটি ফেলে দুদ্দার করে সকলে একযোগে স্থান ত্যাগে বিশেষ পারদর্শিতা দেখালো। অসুস্থ তর্করত্নকে দেখতে নীলমণি তার বাড়িতে এসেছিল। চিৎকার চেঁচামেচি শুনে তারা দুজনেই বেরিয়ে এলো, পেছন পেছনে লাবণ্যও। পুরো ঘটনাটা চাক্ষুষ করে নীলমণি লজ্জায় যেন মাটিতে মিশে গেল। শোনা যায় পাত্রী নাকি পরের সপ্তাহেই ইংল্যান্ডগামী জাহাজে উঠে বসেছিল। সন্ধ্যার মুখে নীলমণি ঘরে ঢুকল, দেখল নিস্তারিণী রাত্রে খাবার জন্য দাওয়াতে থালা বাটি সাজাচ্ছে। হাত মুখ ধুয়ে নীলমণি নিঃশব্দে খেতে বসল। আজকে সারা গ্রামের কাছে তার মান সম্মান সব গেছে, কিন্তু নিস্তারিণীকে এ নিয়ে কিছু বললেই দক্ষযজ্ঞ বাঁধবে। কিন্তু আত্মগ্লানিতে তার গলা দিয়ে ভাতের গ্রাস নামছিল না। স্ত্রীর দিকে আর চোখে তাকাতে দেখল সে অবলীলাক্রমে মাছের মুড়ো চিবোচ্ছে। ধৈর্যচ্যুতি হল নীলমণির। গলা কাঁকড়ে সে বলল, আজ তোমার জন্য গায়ের সমস্ত লোকের কাছে আমার মাথাটা কাটা গেল গিন্নি। নিস্তারিণী মাছের মুড়োটা থালায় আছড়ে ফেলে ক্যাটক্যাট করে চেঁচিয়ে বলল, ও আবার মুখে খুব বুলি ফুটেছে দেখছি ঢ্যামনার। বলি পুরুতগিরি করে কটা টাকা ঘরে আনো যে বড় বড় বক্তিমে করছো? এসব কি উল্টো পাল্টা বলে চলেছ তুমি? চুপ রাও। আমার বাপের কাছে এক তারা পণ নিয়ে তো নবাবি করে বেড়াচ্ছ। মুরত নেই বউ পোষার, আবার কথা কইতে লজ্জা করে না? আমারই বাপের পয়সায় 4 বেলা গিলবে, আবার আমারই মুখে মুখে চোপা করবে। এ আমি সহ্য করব না। আমি তোমার বাপের পয়সায় খাই? এই কথাটা বলতে তোমার মুখে আটকালো না? সত্যি কথা কইতে নিস্তারিণী দেববার মুখে আটকায় না কো। ঝেঁটা মারি এমন পুরুষ মানুষের মুখে। চুপ করো, দয়া করে চুপ করো, লোকজন শুনতে পাবে। পাক পাক শুনতে এই জমের অরুচি গ্রামের অপগণ্ড বাচ্চাগুলো। নিস্তারিণী দেববা কাউকে ডরায় না। এ লোকের আবার মান সম্মান। কত সাত জাগে গো চিতে, কুজোর সখা চিত হয়ে সহসা শান্ত স্বভাব নীলমণির রক্তে যেন আগুন জ্বলে উঠল। 5 বছরে তিল তিল করে জমে থাকা পুঞ্জীভূত ক্রোধ, উষ্মা, গ্লানি আর মানসিক দহনের জ্বালা আগ্নেয়গিরির মতো তার মস্তিষ্কের প্রতিটি কোষে বিস্ফোরণ ঘটাল। অগ্রপশ্চাৎ বিবেচনা না করে ভাতের থালার পাশে রাখা জল ভর্তি কাঁসার ঘটিটা তুলে সজোরে ছুঁড়ে মারল নিস্তারিণীর কপাল লক্ষ্য করে। নিস্তারিণীর মুখের শব্দ মুখেই রয়ে গেল। অস্ফুট একটা আর্তনাদ করে তীব্র অবিশ্বাস নিয়ে কয়েক মুহূর্ত চেয়ে রইল নীলমণির পানে, তারপর মেঝেতে ঢলে পড়ল। নীলমণি ঠিক কতক্ষণ স্থানবৎ হয়ে বসেছিল তা সে নিজেও জানে না। সম্বিত ফিরে পেয়ে যখন পাগলের মতো নিস্তারিণীর কাছে গিয়ে ঝুঁকে পড়ে তার নাকের নিচে হাত রাখল, তখন তার আঙুলে কোনো নিঃশ্বাসের বাষ্প অনুভূত হল না। নিস্তারিণীর নিথর দেহটা মাটিতে এলিয়ে আছে, মুখটা একপাশে হেলে রয়েছে। তার কপাল থেকে একটা টাটকা রক্তের ধারা নীলমণির দাওয়া ভাসিয়ে দিচ্ছে। সন্ধ্যের দিকে এক বাটি গরম দুধ আর গোটা দই মর্তমান কলা খেয়ে তর্করত্ন শরীরে খানিক বল পেলেন। সান্ধ্যভ্রমণের প্রাত্যহিক অভ্যেসে তাই আর ছন্দপতন ঘটাতে চাইলেন না। নাতনি লাবণ্যর সাথে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লেন ফুরফুরে বায়ু সেবন করতে।
ক্রমে নীলমণির বাড়ির সামনে এসেই তারা দুজনেই স্তম্ভিত। দেখলেন সরু লাল পেলে সাদা শাড়িতে নিস্তারিণী মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর তার মাথার সামনে নিজের কপালে হাত দিয়ে হাহুতাশ করে যাচ্ছে নীলমণি। নিজের শরীর খারাপের কথা ভুলে গিয়ে বৃদ্ধ তর্করত্ন নাতনিকে নিয়ে দৌড়ে এলেন। নিস্তারিণীর নাড়ি পরীক্ষা করে বুড়ো আঙুল দিয়ে চোখের নিচে চামড়া টেনে নাসারন্ধ্রের সামনে হাত রেখে বুঝে গেলেন যে তার দেহে আর প্রাণ নেই। এসব এসব কি ঘটে গেল গো নীলমণিদা? কাঁপা কাঁপা গলায় প্রশ্নটা করল লাবণ্য। উত্তর দেওয়ার বদলে তর্করত্নের দুটি হাত ধরে হাউ হাউ করে কেঁদে উঠল নীলমণি ভট্টাচার্য। বিশ্বাস করুন পণ্ডিত মশাই, আমি 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 জেনে বুঝে করিনি। ওরাই নিকৃষ্ট কথাগুলো শুনে একলো আমার জন্য আমার মাথায় অসুর ভর করেছিল। কি থেকে যে কি হয়ে গেল পণ্ডিত মশাই। নীলমণির কান্না আর থামতেই চায় না। নীলমণির পিঠে হাত বুলিয়ে তাকে কোনো মতে শান্ত করলেন বৃদ্ধ। তারপর নীলমণি ফোপাতে ফোপাতে সব খুলে বলার পর তর্করত্ন ধপ করে মাটিতে বসে পড়লেন মাথায় হাত দিয়ে। লাবণ্যের সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কিছুটা সামলে নিয়ে বৃদ্ধ লাবণ্যকে বললেন, চট করে শিবপদ মল্লিক আর বদ্যি রামনারায়ণকে ডেকে আনতো মা। চুপি চুপি যাবি, বেশি লোক জানাজানি না হয়। লাবণ্য বুদ্ধিমতী, সে মাথা হেলিয়ে বেরিয়ে যেতেই তিনি নীলমণির দিকে ফিরে বললেন, মাথা ঠান্ডা করো, কেউ দেখে ফেলার আগে চলো আমরা নিস্তারিণীর দেহটি ঘরের ভেতর রেখে আসি। এভাবে দাওয়াতে পড়ে থাকলে কখনকার নজরে পড়ে যাবে কে জানে। খানিক বাদেই লাবণ্যর পিছু পিছু সচব ব্যস্ত হয়ে ঘরে ঢুকল মোড়ল শিবপদ, তার ছেলে বিষ্ণুপদ আর চাকর গদাই। গাঁয়ের বৈদ্য রামনারায়ণ গুপ্ত ঢুকলেন হন্তদন্ত হয়ে। নিস্তারিণীর অবস্থা দেখে আঁতকে উঠল সবাই। বৈদ্য মৃতদেহের দিকে এক ঝলক তাকিয়েই বললেন, ও বাবা, পুতনার মতো কে ভাবে পড়ে আছে মেঝেতে? নীলমণির বউ নাকি? কি হয়েছে? দেখি দেখি, সরো তোমরা। তারপর কাছে গিয়ে নিস্তারিণীর বাম হাতের কবজির কাছটা মধ্যমা আর তর্জনী দিয়ে মৃদু চাপ দিয়ে নাড়ির গতি পরীক্ষা করে দুপাশে মাথা নাড়িয়ে বললেন, না, এ আর আলাদা করে দেখার কিছু নেই, মোড়ে কাঠ হয়ে গিয়েছে। কি সর্বনেশে কাণ্ড! এসব কিভাবে হলো হে নীলমণি? কপালে তো দেখতে পাচ্ছি একটা গভীর ক্ষত। খুন জখম হলো নাকি দজ্জাল মেয়ে মানুষটা? তাহলে তো সারে সর্বনাশ। এবার কোতোয়ালি থেকে পেয়াদা আসবে যে, আর তাহলে যে বুঝতে পারছি সারা গায়ের কোমরে দড়ি পড়বে। এই তোমার এক দোষ রামবদ্যি, আগে থেকে কুডাকো কোন আক্কেলে। আগে সবটা শোনো, তারপর সবাই মিলে না হয় একটা সিদ্ধান্তে আসা যাবে ক্ষণ। আগে দৌড়টা বন্ধ করো দেখি, যাও দৌড় বন্ধ করো। এই বলে তর্করত্ন সবাইকে ব্যাপারটা খুলে বললেন। নীলমণি সকলের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল আর থেকে থেকে কোকিয়ে উঠতে লাগলো। শেষকালে আমি স্ত্রী হত্যার পাতকী হলাম। হ্যাঁ, রৌরব নরক বাস হবে আমার। হায় হায় হায়, আমি কি করে বসলাম? দুর্গাচরণ তর্করত্নের মুখে সবটা শুনে শিবপদ তো লাফিয়ে উঠল। ইংরেজি বলার ভূত তখনও তার মাথা থেকে নামেনি। সে বলল, সাবাস নীলমণি, সাবাস। একদিনই তুমি একখানা ওয়ার্কের মতো ওয়ার্ক করেছো বটে। ওহ, কি সাংঘাতিক দুর্মুখ মেয়ে মানুষ ছিল। একেবারে সারা গায়ের লোকের হাড়ে দুব্য গ্রাস গদিয়ে ছেড়েছিল। নীলমণির ঘরের চালে ক্রো পর্যন্ত বসতে পেত না। সাবাস সাবাস, ভেরি গুড ভেরি গুড। বাকিরাও ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর প্রবলভাবে ঘাড় নেড়ে শিবপদর কথায় সায় দিয়ে নীলমণিকে বাহবা দিতে লাগলো।
হক কথা, হক কথা কইছো, হক কথা। পুরুত বোমে তো নয়, যেন সাক্ষাৎ চামুন্ডা। এমন ভালো মানুষের পর নীলমণির জীবনটা একেবারে নরক বানিয়ে তুলেছিল। উচিত ফল পেয়েছে রাক্ষসীটা। বেশ করেছো নীলমণিদা। একটা রক্ত মাংসের মানুষ আর কতদিন এমন বইয়ের অত্যাচার সহ্য করতে পারে? সবার উত্তেজিত মন্তব্য শুনে বৃদ্ধ তর্করত্ন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সবই তো বুঝলাম, কিন্তু এই কথা যেন এই 4 দেয়ালের বাইরে না যায়। আর লাশেরও একটা গতি করতে হবে গোপনে। যা হবার তা হয়ে গেছে, সবাই এখন ভালো করে ভেবে একটা উপায় বার করো দেখি, যাতে আমাদের নীলমণির কোনো ক্ষতি না হয়। শিবপদর চাকর গদাই বেশ পালোয়ান গোছের লোক, দেহে যথেষ্ট শক্তি ধরে। সে আগ বাড়িয়ে বলল, এ একদম ভাববেননি কর্তারা, এখানেই লাশ থাকুক। রাত গহীন হলে আমি ভামরি নদীতে ভাসায় দেব, কাক পক্ষীতেও টের পাবে নিকো। সেই ভালো, স্রোতে ভেসে যাবে, নইলে মাছে কামড়ে যা ব্যবস্থা করার করবে, বলল মোড়লপো বিষ্ণুপদ। গায়ে রটিয়ে দিতে হবে যে নিস্তারিণীর বাপ মা শ্রীক্ষেত্র থেকে পত্র লিখেছে। নীলমণি তার দুঃসম্পর্কের এক শালার সাথে বেশ কয়েক মাসের জন্য স্ত্রীকে সেখানেই পাঠিয়েছে। নিস্তারিণী গায়ে নেই শুনলে লোকজন স্বস্তিই পাবে। কোথায় গেল, কবে আসবে, এসব জিজ্ঞেস করে কেউ আর নীলমণিকে বেশি বিব্রত করবে না। তারপর সময় বুঝে বলে দেওয়া যাবে যে খবর এসেছে নিস্তারিণী ওখানেই সাপের কামড়ে বা অপঘাতে ইহলোক ত্যাগ করেছে। মোট কথা, নীলমণিকে আমরা কোনো রকম কোনো বিপদে পড়তে দেব না। সকলে মিলে তখন শলা পরামর্শে ব্যস্ত। লাবণ্য সারাক্ষণ নীলমণির ডান হাতখানি নিজের হাতের মধ্যে চেপে বুক ভরা উৎকণ্ঠা নিয়ে বসেছিল। রাত দুপুরে যখন ডুমুরফুলির কুকুর বেড়ালরাও ঘুমে অচেতন, তখন গদাই লাশখানা কাঁধে ফেলে চুপচাপ বেরিয়ে পড়ল। পরদিন গ্রামের লোকেরা জানল নিস্তারিণী বেশ কয়েক মাসের জন্য তার বাবা মায়ের কাছে গেছে শ্রীক্ষেত্রে। মাধব ঘোষাল আর তার পরিবার নাকি আর সংসারে ফিরবে না, দিতে দিতে ঘুরেই বাকি জীবন কাটিয়ে দেবে। দাক্ষিণাত্যের মন্দির দর্শন করার আগে একবার মেয়েকে চোখের দেখা দেখতে চেয়েছে। নিস্তারিণীর সঙ্গে গ্রামের কারোরই সদ্ভাব ছিল না। বস্তুত ডুমুরফুলির বৌঝিয়েরাও তাকে মনে মনে ঘৃণাই করত। তাই তার হঠাৎ অন্তর্ধানে তারা এক প্রকার খুশিই হলো বলা যায়। এর মাসখানেক বাদে এক আজব ব্যাপার হলো। ভ্রাম্যমান বৈষ্ণব কীর্তনিয়ার একটি দল ঘুরতে ঘুরতে ডুমুরফুলিতে এলো। তাদের কাছে এক দুর্ঘটনার সংবাদ পাওয়া গেল। শ্রীক্ষেত্রের কাছাকাছি একচালিয়া বলে একটি গ্রাম আছে। যেসব তীর্থযাত্রীরা শ্রীক্ষেত্রে আসে তারা সকলেই একচালিয়া গ্রাম হয়ে যায়। তাই সেই গ্রামে যাত্রীদের সুবিধের জন্য একটি বিশাল সরাইখানা ছিল। সেই সরাইখানায় নাকি একটা বিধ্বংস অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে। বহু তীর্থযাত্রী অতিথির দল অসহায় অবস্থায় পুড়ে মারা যায়। সে এক অত্যন্ত বেদনাময় ও ভয়াবহ ঘটনা। শেষে একচালিয়া গ্রামের লোকেরাই বিধিমতে সেই সকল অপঘাতে মৃত হতভাগ্যদের সৎকার ও প্রেত কার্য সম্পন্ন করে। এই সুযোগে সুচতুরভাবে তর্করত্ন রটিয়ে দিলেন যে সেই ভয়াবহ আগুনে নীলমণির বউ নিস্তারিণীও পুড়ে মরেছে। এই খবরে ডুমুরফুলির গ্রামবাসীরা চক্ষু লজ্জার খাতিরে খানিক চুপচুপ করে দুঃখ প্রকাশ করলেও ভিতরে ভিতরে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাদের সকলের প্রিয় ভালো মানুষ পুরুত ঠাকুরটি শেষ পর্যন্ত নিস্তারিণী নামক কাল নাগিনীর বিষপাস থেকে চিরতরে নিষ্কৃতি পেয়েছে এই চিন্তা করে তারা যার পরনাই আহ্লাদিত হল। গ্রামে যে এবার শান্তি বিরাজ করবে সেই আশায় তারা ভগবানকে অশেষ ধন্যবাদও দিল। নিস্তারিণী হত্যাকাণ্ড এভাবে ধামাচাপা পড়ে যাওয়ায় তর্করত্ন, শিবপদ, গদাই আর রামনারায়ণ যেন হাঁপ ছেড়ে বাঁচল। নীলমণিও ধীরে ধীরে সেই অনভিপ্রেত ঘটনাটি ঈশ্বরের ইচ্ছে বলেই মেনে নিয়ে নিজ কার্যে মন দিল। ক্রমে নিস্তারিণীর স্মৃতি ডুমুরফুলির বাসিন্দাদের মনে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে বিদায় নিল। কিন্তু ডুমুরফুলির গ্রামবাসীদের কপালে বিধাতা পুরুষ সে শান্তি নামক অলিক শব্দটি লেখেননি
তা কয়েকদিন পরেই হাড়ে হাড়ে টের পাওয়া গেল। পূবের আকাশে লালের ছোপ ভালো করে পড়ার আগেই সৌদামিনী কলসি ভরে জল নিতে আসে দিঘি থেকে। ঘাটের শেষ ধাপটায় এসে ঝুঁকে কলসি ভরে কাঁখে তুলে পেছন ঘুরতেই সে থমকে গেল। হাত দশেক দূরে কৃষ্ণচূড়া গাছের যে মোটা ডালখানা নুইয়ে প্রায় দিঘির জল ছুঁই ছুঁই করে, সেখানে কে যেন ঘাড় গুঁজে বসে পা দোলাচ্ছে। একটা মেয়ে, পরনে সরু লাল পেরে ধূসর সাদাটে শাড়ি, মুখের ওপর ঘোমটা টানা। পাড়াগাঁয়ের আর 5টা মেয়ের চাইতে সৌদামিনীর সাহস একটু বেশি। সে হেঁকে বলল, কে কে গো কানে? সৌদামিনীর আওয়াজ শুনে মূর্তিটা পা দোলানো বন্ধ করল, ঘাড় সোজা করল, কিন্তু মুখের ঘোমটা সরালো না। শাড়ির ফাঁক দিয়ে দুটো হাত বেরিয়েছিল। সেদিকে নজর পড়তেই সৌদামিনীর হাত পা ঠান্ডা হয়ে গেল। তার হাত থেকে জল ভর্তি মাটির কলসি ঘাটের সিঁড়িতে পড়ে খান খান হয়ে গেল। ও হাত কোনো মানুষের নয়, সে হাতে চামড়া, মাংস, রক্ত কিচ্ছু নেই। হাতের প্রত্যেকটা হাড় আলাদা করে দেখা যাচ্ছে। প্রচন্ড আতঙ্কে সৌদামিনীর সারা দেহ অসাড় হয়ে গেল। মূর্তিখানা হঠাৎ যেন তার দিকে হাত বাড়ালো। সৌদামিনী কিছু ঠাউর করার আগেই 10 হাত দূরে বসে থাকা ওই মূর্তিমতি আতঙ্কের সরু লিকলিকে হাতটা আছড়ে পড়ল সৌদামিনীর ডান গালে। বিদ্যুৎ সৃষ্টের ন্যায় হতবাকিনী লুটিয়ে পড়ল ঘাটের সিঁড়িতে। আকাশ আরো খানিকটা ফর্সা হতে গদাইয়ের বউ মানদা 2-3 জন অন্য ঝিদের সঙ্গে নিয়ে দিঘির ঘাটে এসে অচৈতন্য সৌদামিনীকে দেখতে পেয়ে ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি জুড়ে দিল। আওয়াজ শুনেই তর্করত্ন, লাবণ্য ও আশপাশের কুঁড়েঘর থেকে লোকজন বেরিয়ে এলো। চোখে মুখে জল ছিটিয়ে সৌদামিনীর জ্ঞান ফিরিয়ে আনা হলে সে হাউমাউ করে যা বলল তার বেশিরভাগ উপস্থিত মানুষের বিশ্বাস হলো না। কেউ বলল ভুল দেখে ভয় পেয়েছে, কেউ বলল সৌদামিনীর সাথে কেউ রসিকতা করেছে, কারোর মতে তার পেট গরম হয়েছে। বায়ু কুপিত হলে নাকি মানুষে অনেক আজগুবি ঘটনা চাক্ষুষ করে থাকে, তাই ও নিয়ে ভাবনার কিছু নেই। ডাবের শীতল জলপান করলেই নাকি পেট মাথা সব ঠান্ডা হবে। সবাই যখন নিজেদের পাণ্ডিত্য ফলাচ্ছে, তখন লাবণ্য সৌদামিনীর কাছে এসে তার মুখখানা ধরে নিজের মুখের কাছে টেনে নিয়ে ডান গালখানা ভালোভাবে পরীক্ষা করল। সৌদামিনীর গালের ওপর আলতো করে হাত রাখতেই বেচারি ব্যথায় সিটিয়ে গেল। লাবণ্য তখন গায়ের লোকেদের উদ্দেশ্যে বলল, সদু দিদির গালখানার অবস্থা একবার দেখো সবাই, কিরকম লম্বা লম্বা 4খানা আঙুলের বেগনে রঙের দাগ দেখেছো? এ জিনিস কি আছাড় খেলে হয় নাকি? এ তো স্পষ্ট চড়ের দাগ গো। ও কোনো মানুষই নয় গো, আমি অলপ করে বলছি। ও নির্ঘাত পেতনি, তাল গাছের মতন সিরিঙ্গে হাত। নিহাত আমি প্রত্যেক মাসে ওলাই চণ্ডীর থানে পুজো দিয়ে আসি, তাই আমি রক্ষে পেলুম। আমার জায়গায় অন্য কেউ থাকলে ওই এক চড়েই রক্ষা পেত। সৌদামিনীর গালের চরের গালছিটে দেখে সকলের মুখে আর কথা সরে না। সেদিন গভীর রাত্রে বৈদ্য রামনারায়ণ গুপ্তের হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশের গোয়ালঘর থেকে একটা তীব্র গোয়ানির আওয়াজ ভেসে আসছে। আগের সপ্তাহেই তার প্রিয় গরু মঙ্গলা কুষ্টি পাথরের মতো তেল চুকচুকে একটা বাছুর প্রসব করেছে। তার কিছু বিপদ হলো না তো? গোয়ালে সাপখোপ ঢোকা আশ্চর্যের নয়। ব্যতিব্যস্ত হয়ে কুলুঙ্গি থেকে কুপিটা নিয়ে বৈদ্য গোয়ালের দিকে চললেন। দাওয়া থেকে নেমে উঠোন পেরিয়ে গোয়ালে ঢুকে কুপির স্বল্প আলোতে যা দেখলেন তাতে বৈদ্য ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন। বাছুরটার গলার ওপরে হুমড়ি খেয়ে ঝুলে রয়েছে সাদা শাড়ি পরা একটা নারী মূর্তি। রামনারায়ণের উপস্থিতি টের পেতেই এক ঝটকায় সে মুখ তুলে তাকালো তার দিকে। সভয়ে বৃদ্ধ দেখলেন সেই শাড়ির আড়ালে এক নরু কঙ্কালের অবয়ব ছাড়া আর কিচ্ছু নেই। মুখের ওপরে তখনও ঘোমটাখানা ফেলা ছিল, কিন্তু রামনারায়ণ যেন স্পষ্ট দেখতে পেলেন সেই ঘোমটার আড়াল থেকে একজোড়া জ্বলন্ত চোখ তাকে যেন কিলে খাচ্ছে।
সেই পাশবিক জিঘাংসা ভরা চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলেন না রামনারায়ণ। এক একটা মুহূর্ত যেন এক একখানা যুগের মতো মনে হতে লাগলো তার। প্রেতের অস্থিসার দুটো ফ্যাকাশে হাত আঁচড়ে ধরে রয়েছে বাছুরটার গলা। অসহায় প্রাণীটার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, মুখের পাশ দিয়ে ভেনা লালা গড়িয়ে পড়ছে, বুক ছেড়ে বেরিয়ে আসছে বোবা যন্ত্রণার গোয়ানি। পর মুহূর্তেই গোয়ালের পিছন দিকে দরমার দেওয়াল ফাঁসিয়ে সেই প্রেতমূর্তি নিশ্চিত্র অন্ধকার ছিঁড়ে উধাও হয়ে গেল। রামনারায়ণ থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন। পরদিন বৈদ্যের বৃত্তান্ত শুনে গায়ের মুরব্বীদের কপালে চিন্তার রেখা পড়ল। গোয়ালের ফাটা দরমার দেওয়াল আর আহত বাছুরটার গলায় আঁচড়ের রক্তাক্ত ক্ষতচিহ্নগুলো কেউ অস্বীকার করতে পারল না। নানাজনে নানা রকম মন্তব্য করতে লাগলো। আমাদের গায়ে এসব কি শুরু হলো বলো তো? এইসব তো কোশমিনকালে ওই তল্লাটে ছিল না। কার পেতনি সেটাও তো বোঝানো যাচ্ছে রে। গায়ে তো এর মধ্যে কারোর অস্বাভাবিক মৃত্যুও ঘটেনি। ওটা যে লেডি ঘোস্ট মানে পেতনি, সেটা কি করে বোঝা গেল? শুনলে না শাড়ি পরেছিল? ও পেতনি না হয়ে যায় না। ছোটবেলাতে আমি দাদুর মুখে শুনেছিলুম যে আমাদের পাশের গায়ের মোড়লের ভগ্নিপতিকে নাকি নিশিতে ডেকে নিয়ে গিয়ে জলে চুবিয়ে মেরেছিল। আরে রাখো তোমার পাশের গা। বলি, ডোমরপুরিতে কখনো এসব উপদ্রব হয়নি? দেখো, আমার মনে হয় ব্যাপার হাতের বাইরে বেরিয়ে যাবার আগেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া ভালো। ওঝা গুনিন কাউকে একটা খবর দাও। ডোমরফুলিতে কোনো ওঝা ছিল না। 3 ক্রোশ দূরে তেঁতুল গাছিতে জটিলেশ্বর বলে নাকি এক ডাক সাইটে ওঝা থাকে, তাকেই তলব করা সাব্যস্ত হলো। গদাইয়ের ওপর ভার পড়ল জটিলেশ্বর ওঝাকে ডুমুরফুলিতে নিয়ে আসার। কিন্তু নীলমণি পাঁজি দেখে বলল, আজ যাত্রা নাস্তি, বরঞ্চ পরশু দিবা প্রথম প্রহর উত্তম সময়, তখন বেরিয়ে পড়তে পারলে ভালো। সেই ভালো, শুভ কাজে যাচ্ছিস গদাই, দিনক্ষণ দেখে বেরোনোই ভালো। একেবারে জটিলেশ্বরকে সঙ্গে করে নিয়ে আসিস। এই 2 দিন সকলে একটু সাবধানে থেকো। সেই দিন ডুমুরফুলিতে ভয়ের কোনো ঘটনা ঘটল না, ঘটল পরের রাত্রে। তর্করত্নমশায়ের চতুষ্পাটিটি তার বাড়ির লাগোয়া একটা একচালায়। তার দাওয়ায় শীতল পাটি বিছিয়ে জলচৌকি সামনে নিয়ে তর্করত্ন পুঁথি পড়ান, আর ছাত্রের দল সামনে উঠোনে বসে পাঠ নেয়। ভেতরের ঘরে রাজ্যের পুঁথিপত্র ও পুস্তক সব পরিপাটি করে মাটির দেওয়ালের তাকেই গুছিয়ে রাখা। রাত্রিতে তর্করত্ন ঘুমন কম, লম্ফের আলোতে লেখাপড়া করেন। রাত্রির নিস্তব্ধতা তার মনোসংযোগে বিশেষ সহায়তা করে। সেদিন রাত্রেও এর অন্যথা হয়নি। বাইরে থেকে ঝিঝির একটানা ডাক ভেসে আসছে। মাঝে মাঝে কাছে পিঠে কোনো গাছ থেকে পেঁচা বা তক্ষক জানান দিচ্ছে যে শুক্লপক্ষে তৃতীয়ার আকাশের এক ফালি চাঁদের সাথে তারাও জেগে রয়েছে। দক্ষিণ দিক থেকে মৃদু বাতাস তাল নারকেল গাছের পাতায় ঝিরিঝিরি শব্দ তুলেছে। ভারী মনোরম পরিবেশের মধ্যে একাগ্রচিত্তে টিকাকার নীলকণ্ঠের একটি ভাষ্য মন দিয়ে পড়ছিলেন পণ্ডিত। হঠাৎ তার ভীষণ কুমোট বোধ হতে লাগল। অকস্মাৎ ছন্দপতনে তিনি অত্যন্ত বিব্রত হলেন। প্রচণ্ড অস্বস্তি নিয়ে বাইরের দিকে তাকিয়ে তর্করত্ন বুঝলেন যে গাছগুলো খানিক আগেও ফুরফুরে হাওয়াতে মাথা দোলাচ্ছিল তারা যেন আচমকাই কোনো অশুভ ইঙ্গিত পেয়ে থমকে গেছে। একখানা পাতাও আর নড়ছে না। হঠাৎ একচালার মাথার খড়ের ছাউনির ওপর একটা অদ্ভুত মর্মর শব্দ পেয়ে তর্করত্ন ত্রস্ত হয়ে উঠলেন। চালে কেউ চলে বেড়াচ্ছে। চোর ছেঁচড়ের উপদ্রব একায়ে বিশেষ নেই বললেই চলে। তাহলে কি কোনো কেঁদো বেড়াল বা ভাম? বৃদ্ধ পণ্ডিত দাওয়া থেকে নেমে চালের ওপরটা দেখার উপক্রম করতেই সেটার ওপর থেকে কি একটা বস্তু প্রকাণ্ড ঝাঁপ মেরে প্রায় 1.5 দূরে উঠোনের ঠিক মধ্যিখানে এসে পড়ল। তর্করত্ন সভয়ে দেখলেন
বস্তুটা লাফিয়ে নেমে খানিকক্ষণ উবু হয়ে বসে রইল। একটা নারী মূর্তি, পরনে সরু লাল পেড়ে শাড়ি, মুখটা ঘোমটাতে ঢাকা। ধীরে ধীরে কতকটা যান্ত্রিক ভঙ্গিতে মূর্তিটা উঠে দাঁড়ালো, ঘাড় সোজা করে তর্করত্নের পানে মুখ ঘোরালো। মুখ থেকে তখনও ঘোমটাটা সরেনি। খুব ধীরে ধীরে সে বৃদ্ধের দিকে এক পা করে আগুয়ান হতে লাগলো। প্রতি পদক্ষেপে একটা আওয়াজ হচ্ছিল, খট 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 খট, হাড়ে হাড়ে ঘর্ষণের একটা একটানা অসহ্য শব্দ। তর্করত্ন দাওয়ার ওপরে দেওয়ালে পিঠে ঠেস দিয়ে ইষ্টনাম জপ করতে লাগলেন। প্রচণ্ড ত্রাসেও তিনি মনের জোর হারালেন না। ৭৩ বছরের জীবনে তার অভিজ্ঞতার ঝুলিতে বহু বিচিত্র ঘটনা জমা হয়েছে। তিনি প্রত্যহ আহ্নিক করা নিষ্ঠাবান ব্রাহ্মণ। তাই এই ভয়াবহ আপদকালেও তিনি সাহস না হারিয়ে গুরু প্রদত্ত তারক ব্রহ্ম মন্ত্র জপ করতে লাগলেন। মূর্তিটা হাঁটা থামালো। কয়েক পলক অসাড় হয়ে দাঁড়িয়ে থেকে সহসা তর্করত্নের দিকে প্রচণ্ড বেগে ধেয়ে এলো। তর্করত্ন দাঁতে দাঁত চেপে নিজের সাহসের সবটুকু নিংড়ে মন একাগ্র করলেন। তারপর গলায় বাঁধা দশমহাবিদ্যার কবচখানি ডান হাতে ধারণ করে উচ্চই স্বরে বারংবার তারক ব্রহ্ম মন্ত্র জপ করতে লাগলেন। ধাবমান প্রেতিনী হঠাৎই যেন তর্করত্নের মাত্র আধ হাত সামনে এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে টলে গেল। সেই ঝটকায় খুলে গেল মুখের ঘোমটা। অবিশ্বাসের চরম বিন্দু অতিক্রম করে পণ্ডিত দেখলেন ঘোমটা খসে বেরিয়ে এসেছে এক নারকীয় বিভৎসতা। কর্ণ বিস্তৃত করাল দংস্ট্রা অস্থি সর্বস্ব যে বস্তুটি দুটো অগ্নিবর্ষী দানবীয় চোখে তর্করত্নের দিকে তাকিয়েছিল, সেটা একটা জীবন্ত নরকরটি ছাড়া আর কিছুই নয়। সে মুখে মাংসমজ্জার কোনো অস্তিত্বই নেই। নারকীয় চোখের মণি দুটো ঠিক বেড়ালের মতো কটা। মা চোখের নিচে গালের হাড়ের ওপর একটা টোপা কুলের মতো লালচে জরুল। প্রেতিনীকে এত কাছ থেকে চাক্ষুষ করে তর্করত্ন স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু মন্ত্র জপ করা বন্ধ করলেন না। অমানুষী ভয়াল অস্তিত্বটা সেই অদৃশ্য দেওয়ালটাকে ভেদ করে প্রাণপণ চেষ্টা করেও তর্করত্নের দিকে আর এক চুল এগোতে পারল না। নিষ্ফল ক্রোধে একটা হাড়হীন করা পৈশাচিক চিৎকার করে সে আকাশে ভর করে বিদ্যুৎ গতিতে সে স্থান ত্যাগ করল। সেই চিৎকারে লাবণ্যের ঘুম ভেঙে যেতে সে ভিতর বাড়ি থেকে দৌড়ে এক চালার কাছে এসে দেখল তার দাদু চোখ মুদে ডান হাতের গলার কবচ ধরে উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ করে চলেছেন। প্রাণের চেয়েও প্রিয় মানুষটিকে অমন অস্বাভাবিক অবস্থায় দেখে লাবণ্য দাদু দাদু বলে ডাকতে ডাকতে ছুটে এসে বৃদ্ধকে জড়িয়ে ধরল, ঠিক যেমন মমতাময়ী জননী তার আত্মজকে রক্ষা করতে ছুটে আসে। কিন্তু উপদ্রবের এখানেই শেষ নয়। পরের দিন সকাল সকাল মোড়ল শিবপদর চাকর গদাইয়ের জটিলেশ্বর ওঝার কাছে যাওয়ার কথা ছিল। গদাই মোড়লের উঠোনের এক প্রান্তে একখানা ছোট একচালায় তার বউ মানদাকে নিয়ে থাকে। বিলম্ব দেখে শিবপদ তাকে ডাকতে এসে দেখে গদাই ঘরে নেই। মানদা দাঁতন কাঠি চিবোতে চিবোতে বলল, এগে বাবু, রেতে মানুষের একটু পেট নামিয়েছিল, বার কয়েকবার রেতেই গাড়ু হাতে বেরিয়েছিল। আমিও সকালে উঠে দেখি বিছনা ফাঁকা, হয়তো আবার গিয়েছে। একটুনি সবুর করেন, এই এলো বলে। আরও কিছুক্ষণ অপেক্ষার পরেও গদাই যখন এলো না, শিবপদ নিজেই ভৃত্যটিকে খুঁজতে বের হলো। তার বাড়ির খানিক পিছনে এক ডোবার কাছেই তারা নিত্যকর্ম সারে। কিন্তু ডোবার ধারে গিয়ে যে দৃশ্য শিবপদর জন্য অপেক্ষা করছিল তা দেখে নিজের অজান্তেই তার গলা চিরে বেরিয়ে এলো এক ভয়ার্ত হাহাকার। সেই কাতর আর্তরব শুনে বাড়ির লোকজন সেখানে ছুটে এসে দেখে শিবপদ আতঙ্কে থরথর করে কাঁপছে।
ছেলে বিষ্ণুপদকে দেখে সে কোনো মতে ডোবার এক বিশেষ দিকে অঙ্গুলি নির্দেশ করে ছেলের কাঁধ আঁকড়ে ধরে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। বিষ্ণুপদ সভয়ে সেদিকে তাকিয়ে দেখল গদাইয়ের রক্তাক্ত মুন্ডহীন দেহটা ডোবার ধারে একটা কুলঞ্চ ঝোপের পাশে উপুর হয়ে পড়ে আছে, আর তার মাথাখানা ঝুলছে 5 হাত দূরে একটা কাপ গাছের মগডালে। মাথাটা আবার গদাইয়েরই লম্বা চুলে গেরো দিয়ে মগডালখানার সাথে বাঁধা। বিষ্ণুপদ টলতে টলতে গদাইয়ের দেহের কাছে গিয়ে বুঝল তার মাথাটা যেন কেউ 2 হাত দিয়ে মুচড়ে ছিঁড়ে নিয়েছে। মানদা তার স্বামীর এই সাংঘাতিক পরিণতি দেখে অস্ফুট একটা আওয়াজ তুলে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। খবর চাউর হতে বেশি সময় নিল না। এতদিন ডুমুরফুলিতে যা চলছিল তা গ্রামবাসীরা নিতান্তই ভৌতিক উৎপাত বলে ধরে নিয়েছিল, কিন্তু এরকম নৃশংস হত্যাকাণ্ড গোটা গ্রামটাকে রাতারাতি যেন এক অদৃশ্য আতঙ্কের চাদরে ঢেকে ফেলল। গদাইয়ের মতো একটা তাগড়া জোয়ান মরদকে যে এভাবে হেলায় দুটুকরো করে ছিঁড়ে ফেলতে পারে সে যে বড় সামান্য অপশক্তি নয় তা বুঝতে পেরে সবাই মনে মনে শিউরে উঠল। সকলেই সেই ভয়ঙ্করীর প্রকৃত পরিচয় জানতে ব্যস্ত হয়ে পড়ল। তর্করত্ন তখন গত রাত্রে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন। শুনে সকলের মুখ রক্তশূন্য হয়ে গেল। ম্রিয়মান কণ্ঠে বৃদ্ধ পণ্ডিত বললেন, দেখো বাপ সকল, কাল আমি মন্ত্রশক্তির জোরে কোনো ক্রমে পরিত্রাণ পেলেও একেবারে সামনাসামনি সেই প্রেতিনীকে প্রত্যক্ষ করেছি। আমি কিন্তু তাকে ঠিক চিনেছি। সে আর কেউ নয়, আমাদের নীলমণির স্ত্রী নিস্তারিণী। কাল সেই ভীষণ কঙ্কালের বেড়ালের মতো কটা চোখের মণি আর গালের হাড়ে অবিকল সেই লালচে জোরুল দেখেই আমি তাকে চিনতে পেরেছি। গোটা গ্রামের লোকের সামনে সেই সময় বজ্রপাত হলেও বোধ হয় এতটা অবাক কেউ হতো না। নীলমণি তর্করত্নের কথা শুনে স্তম্ভিত হয়ে তার পানেই চেয়ে রইল। লাবণ্য তার দাদুকে জাপটে ধরে কেঁপে উঠল একবার। উপস্থিত সবাই সন্ত্রস্ত চোখে এরোর মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। সারা গাঁয়ের হাড় জ্বালানি দজ্জাল মেয়ে মানুষটা সুদূর একচালিয়া গ্রাম থেকে অপঘাতে পুড়ে মরেও ডুমুরফুলির মানুষদের শান্তি দিল না। অনেক পাপ করলে তবে এমন মেয়ে ছেলে বউ হয়ে কোনো গাঁয়ে ঢোকে। নিস্তারিণী নির্ঘাত মানুষের বেশে ডাকিনি ছিল, এবার সারা গ্রামকে শ্মশান বানিয়ে ছাড়বে, ইত্যাদি নানা রকম ফিসফাস আর আশঙ্কাজনক মন্তব্য হাওয়ায় ভাসতে লাগল। তর্করত্ন হাত তুলে সবাইকে থামতে ইশারা করলেন। তোমরা অবান্তর কথাবার্তা বলা বন্ধ করো। বুঝতেই পারছো গ্রামের সামনে এখন সমূহ বিপদ উপস্থিত হয়েছে। গদাইয়ের জায়গায় কাউকে তো সেই জটিলেশ্বর ওঝাকে ডাকতে যেতে হবে নাকি? কে যাবে বলো, বলো কে যাবে তোমাদের মধ্যে? মুহূর্তেই সব গুঞ্জন থেমে চারিদিক শান্ত হয়ে গেল। অনন্ত নামে গদাইয়ের এক বন্ধু ছিল, পেশায় ভাগ চাষি। সে বুক ঠুকে এগিয়ে এসে তর্করত্নকে বলল, দা ঠাকুর আজ্ঞা করেন তো আমি যাই। ওঝা বাবার গা আমি খুব চিনি, তেনাকে একেবারে সঙ্গে সঙ্গে করে নিয়ে আসব। গ্রামের এই বিপত্তির দিনে অনন্ত সাহস থেকে সকলেই সপ্রশংস কণ্ঠে ধন্য ধন্য করতে লাগল। তর্করত্ন তাকে দুহাত তুলে আশীর্বাদ করলেন। নীলমণি তার কপালে ওলাইচণ্ডীর প্রসাদী ফুল ছুঁইয়ে দিল। সকলের কাছ থেকে বিদায় নিয়ে অনন্ত রওনা হল তেঁতুল গাছের উদ্দেশ্যে। সকলে হতভাগ্য গদাইয়ের সৎকারের ব্যবস্থার উদ্যোগ করতে ব্যস্ত হয়ে পড়লে গ্রামের বটতলায় কয়েকজন জড়ো হল। নীলমণি, শিবপদ, বিষ্ণুপদ, রামনারায়ণ আর তর্করত্ন। তাহলে পণ্ডিত তুমি একদম নিশ্চিত যে এই নিস্তারিণী পেতনি হয়ে ফিরে এসেছে? হ্যাঁ বদ্দি, কাল আমি যা চাক্ষুষ করেছি তা জীবনেও ভুলবো না। সেই একই রকম সবজেটে খয়েরি পানা কটা চোখ, বা গালের ঠিক একই জায়গায় ওই জোরুল।
চিনতে আমার ভুল হয়নি। পণ্ডিত মশাই, এই যে বড় ভয়ের কথা। আমার গিন্নিটিকে তো আমি হাড়ে হাড়ে চিনতাম। মনুষ্য অবস্থাতে যে কি জিনিস ছিল তা আপনারা সকলেই জানতেন। এখন প্রতিহিংসা পরায়ণী প্রেতাত্মা হয়ে ফিরে এলে তো সে তো আরো সাংঘাতিক হয়ে উঠবে। সে তো আমার চাকরটার অবস্থা দেখি বুঝতে পারছি। এখন ওর জোয়ান বউটার কাছে আমি ফেস দেখাবো কি করে? না জানি আরো কত অনর্থ ঘটা বাকি আছে কপাল। রক্ষা করো মধুসূদন, তুমি আমাদের সেভ করো। শান্ত হও শিবপদ, শান্ত হও। কিন্তু একটা কথা, সকলে মনে গিট বেঁধে নাও তোমরা। নিস্তারিণীর প্রকৃত মৃত্যু রহস্য যেন গ্রামের আর কারোর কাছে প্রকাশ না পায়। তর্করত্নের কথায় সকলেই নীরবে সম্মতি জানালো। প্রথম কোন জায়গায় দেখা গেছিল বেটিকে? জিজ্ঞেস করলো জটিলেশ্বর। আগে বাবা ঠাকুর দিঘির ধারে, আমার বউ দেখেছিল ভোরের দিকে। হরিহর দত্ত ব্যস্ত হয়ে জবাব দিল, বুঝেছি। প্রথম আবির্ভাবের স্থানের আশেপাশেই এই প্রেতাত্মাগুলো ঘুরে ফিরে বেড়ায়। নিয়ে চল সেখানে, দেখি কত বড় তালে বড় হয়েছে বেটি। হুঙ্কার ছেড়ে বলল ওঝা। ওঝাকে নিয়ে কৌতূহলী, উত্তেজিত, ভয়ার্ত, আশান্বিত একটা গ্রাম্য দল চলল দিঘির ঘাটের দিকে। খানিক আগেই অনন্ত নির্বিঘ্নেই তাকে নিয়ে ডুমুরফুলিতে ফিরে এসেছে। তারা যে নিরাপদে গ্রামে আসতে পেরেছে তাতেই গ্রামবাসীদের মনোবল অর্ধেক চাঙ্গা হয়ে উঠল। পেতনিটা যে পথে তাদের কোনো ক্ষতি করতে পারেনি তাতেই বোঝা যায় এ যেমন তেমন গুণী নয়। তাছাড়া চেহারাখানা দেখলে ভূতের বাপেরও বুক কেঁপে উঠবে। মাথায় যেমন লম্বা, বহরেও তেমন চওড়া। শরীর তো নয়, যেন একটা আস্ত চলমান পিঁপে। গলা ঘাড় বলে আলাদা কিছু বোঝার জো নেই। বিশাল শরীরে রাত হাত আগে আগে নাচতে নাচতে চলেছে দশাশই একটা ভুঁড়ি। লোমশ বুকটা যেখানে হঠাৎ শেষ হয়েছে সেখানে পাটকিলে জটা আর শ্বশ্রুগুম্ফ সর্বস্ব প্রকাণ্ড ঘটের মতো একটা মুন্ড। সেই মুন্ডে নেশায় আরক্ত দুখানা ভাঁটার মতো সর্বগ্রাসী চোখ। সারা কপালে রক্তচন্দনের লেপ। ঘাড় থেকে হাঁটু অবধি ঝুলছে একখানা নানা রঙের পুরুষ্ট আকৃতির পুঁতির লম্বা মালা। কাঁধে একটা লাল রঙের বড়সড় ঝোলা। গ্রামবাসীরা চমকিত। এই না হলে ভূতের ওঝা? মোড়ল শিবপদর বাড়িতেই তার খাতিরের ব্যবস্থা হয়েছিল। তর্করত্ন উপদ্রবের কথা যতটা বলার বললেন। সবটা মন দিয়ে শুনে এক গামলা দই চিড়ে, 1 ডজন মর্তমান কলা আর 1 সের মেঠাই উড়িয়ে মেঘ ডাকার মতো শব্দ করে ঢেকুর তুলল জটিলেশ্বর। সেই মেঘ মন্ত্র উদ্গার শুনে গ্রামবাসীরা বিষম খেল। সত্যিই তো, এই না হলে ভূতের ওঝা? তর্করত্নের দিকে তাকিয়ে দাঁড়ের ভেতর থেকে হলদে ছোপ ধরা দাঁত দেখিয়ে তাচ্ছিল্যের হাসি এসে এসে বলল, এই ব্যাপার? সে চাই ছুঁচো মেরে হাত গন্ধ করতে আমাকে ডেকে আনলি তোরা? কত ডাকিনি হাকিনিকে বশ করে দুবেলা হাত পা দলাই মলাই করাই আমি, আর এই তো এক তুচ্ছ শেকো পেদনি। শুধু একবার ডামুড়ি মন্তরখানা আওড়াবো আর বেটি একেবারে পাক খেয়ে এসে পড়বে আমার ঠিক পায়ের সামনে। সন্ধ্যের মধ্যেই তোদের কাজ হয়ে যাবে। আজ এখানেই বিশ্রাম করব। আর শুনে রাখ, রাতে আমি অন্ন গ্রহণ করি না। একটা গোটা খাসি, কয়েক দিস্তা খাঁটি ঘিয়ে ভাজা লুচি আর ক্ষীর রাবড়ির ব্যবস্থা করে রাখিস, ভুল যেন না হয়। মহা উৎসাহের সঙ্গে সাহসে বুক বেঁধে গ্রামের লোকেরা যখন জটিলেশ্বরকে দিঘির কাছে নিয়ে এলো তখন সূর্যদেব সারাদিনের পরিক্রমা সেরে ছুটি নেওয়ার আয়োজন করেছেন। জটিলেশ্বর তার ঝুলি থেকে একটা কালো কৌটো বার করে লাল রঙের কোনো চূর্ণ বৃত্তাকারে ঘাটের চাতালের ওপর ছড়িয়ে দিল। তারপর বিড়বিড় করে একটা মন্ত্র আওড়াতে আওড়াতে সেই বৃত্তের চারধারে অদ্ভুত ভঙ্গিতে হাত পা দুলিয়ে নাচতে শুরু করল। তবে তার হাত পায়ের থেকে তার ভুঁড়িটাই বেশি দুলল।
গ্রামবাসীরা তো এমন অদ্ভুত ক্রিয়া দেখে ভারী খুশি হলো। এই না হলে ভূতের ওঝা। নাচ থামিয়ে জটিলেশ্বর বৃত্তটি ঠিক মাঝখানে এসে বসে পড়ল। তারপরে সেই কৃষ্ণচূড়া গাছ, যার ডালে বসে পেদনি সৌদামিনীকে চর কষিয়েছিল, তার দিকে তাকিয়ে গর্জন করে উঠল, কই রে হারামজাদি ভাতার খাগি শেখো পেদনির বাচ্চা, দেখি তোর কখানা পাকনা গজিয়েছে। আমার নামও জটিলেশ্বর গুণীন। আরও অনেক কিছুই বলার বাসনা ছিল ওঝার, কিন্তু ঠিক সেই মুহূর্তেই গাছখানা মারাত্মকভাবে দুলে উঠল। মনে হলো যেন কোনো অতিপ্রাকৃত বৈশাচিক শক্তি কৃষ্ণচূড়াটার গোড়া ধরে প্রচণ্ড বেগে অনবরত ঝাঁকুনি দিয়ে চলেছে। গাছের ডালে কোনোখানে কাউকে দেখা যাচ্ছে না। ওঝা কথার খেই হারিয়ে স্তব্ধ হয়ে সেই অশরীরী আন্দোলন দেখল। তারপর দ্রুত হাতে ঝোলের ভেতর থেকে একটা সিঁদুর মাখানো ছোট্ট ত্রিশূল নিয়ে চোখ বুজে বিড়বিড় করে সেই গাছের দিকে ছোঁড়ার উপক্রম করতেই কৃষ্ণচূড়ার একটা বিশাল আকার ডাল মরমর করে আপনা আপনি ভেঙে নিক্ষিপ্ত বর্ষার মতো বিদ্যুৎ বেগে ছিটকে এসে বৃত্তের মাঝখানে বসে থাকা জটিলেশ্বর ওঝার বুক পিঠ এফোর ওপর করে চাতাল ফাটিয়ে মাটিতে গেঁথে গেল। চোখের পলকে ঘটে যাওয়া অবিশ্বাস্য কাণ্ডটা বুঝতে কিংকর্তব্য বিমূঢ় জনতার খানিকটা সময় লাগলো। তারপর বর্ষা অবস্থাতেই যখন মৃত জটিলেশ্বরের মাথাটা একপাশে নেতিয়ে পড়ল, তখন তারা আকাশ বাতাস কাঁপিয়ে প্রাণের ভয়ে চিৎকার করতে করতে যে যেদিকে পালো পড়ি কি মরি করে ঊর্ধ্বশ্বাসে পালালো। শুধু কয়েকটা চিল হতভাগ্য ওঝার মৃতদেহের মাথার ওপর চক্রাকারে পাক খেতে লাগলো। এই ঘটনার পর ডুমুরফুলি যেন এক নিঝুম পুরীতে পরিণত হল। দোকানপাট সব বন্ধ, হাটবাজার খাঁ খাঁ করছে। প্রত্যেক বাড়ির সদরে আগল তোলা। পুকুর পাড়ে বাসন মাজার শব্দ শোনা যায় না। দিঘির ঘাটে কলসি খাঁখে বৌছিতে রানাগোনা দেখা যায় না। পথঘাট জনশূন্য। নেহাত খুব দরকারে কেউ ঘরের বাইরে গেলে সদল বলে লাঠি সোটা নিয়ে বের হয়, কিন্তু তাও কচ্ছিত কদাচিৎ বই নয়। ডুমুরফুলিতে দৈনন্দিন নিত্য কাজকর্ম এক প্রকার শিখেই উঠল। সূর্য ডোবার পর গোটা গ্রামে নেমে আসত শ্মশানের নিস্তব্ধতা। রাত গভীর হলেই কোনো অজানা দিক হতে ভেসে আসত পৈশাচিক চিৎকার বা হাড় হিম করা অট্টহাসি। সেই অশরীরী হুঙ্কার শুনে গ্রামের লোক ঘরের ভেতর ধরে শিকল তুলে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে রাম নাম জপত। নরহত্যা না ঘটলেও রোজই কারোর গরু বাছুর বা ছাগলকে ঘাড় মুচড়ে মরে পড়ে থাকতে দেখা যেত। কারোর ঘরের চালে বড় বড় নারকোল ডাব বা তাল উল্কার বেগে আছড়ে পড়ত। ধানের গোলা থেকে শস্য উঠোনময় ছড়িয়ে থাকত। মাচার লাউ কুমড়ো সব লণ্ডভণ্ড হয়ে যেত। নিস্তারিণীর প্রেতাত্মার আতঙ্কের গ্রাসে গোটা গ্রামের নিঃশ্বাস যেন বন্ধ হওয়ার উপক্রম হল। এরই মধ্যে একদিন দিনের বেলা খানিক সাহস সঞ্চয় করে বাঁধানো বটতলায় তর্করত্ন, নীলমণি, শিবপদ আর রামনারায়ণ বসে বসে এই নিদারুণ দুঃসময় থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় তাই নিয়ে পরামর্শ করছিল। কিন্তু হাজার আলোচনার পরেও কোনো সমাধান তাদের মাথায় এলো না। তোদের হাঁটুতে ডোঙ্গারু ভর করেছে গো বাবুরা। নিজেদের কথাবার্তায় এতটাই মুশকুল ছিল যে হঠাৎ এক অদ্ভুত খ্যানখ্যানে গলার আওয়াজে সকলেই চমকে উঠল। সামনে এক অদ্ভুত দর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে। কুচকুচে কালো গায়ের রং, মাথায় ঘাড় অব্দি কোঁকড়া লাল চুল, শুকনো মুখ, থ্যাবড়া নাক, দাড়ি গোঁফ নেই, রোগাভোগা ছোটোখাটো চেহারা, পরনে একটা ময়লা হেঁটো ধুতি, কাঁধে জড়ানো একটা লাল টকটকে চাদর, বাঁ হাতে একটা কালো পুঁতির বালা, গলায় ঝুলছে একটা কালো সুতোয় বাঁধা বিচিত্র তাবিজ, ডান হাতে একগাছি তেল চকচকে লাঠি,
তার আগায় আবার একখানা মাঝারি পুঁটুলি গিট বাঁধা। লোকটার বয়স দেখে ঠাউর করার উপায় নেই। 40 থেকে 60-এর ভেতর যে কোনো একটা সংখ্যা হতে পারে, কিন্তু লোকটার সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য হলো তার একজোড়া দ্যুতিমান চোখ, যার ওপর নজর পড়লে যে কেউ কয়েক লহমার জন্য থমকে যাবে। আগন্তুকের দিকে অবাক হয়ে তাকিয়েই রইল সবাই। তর্করত্ন প্রাথমিক বিস্ময়ভাব কাটিয়ে জিজ্ঞেস করলেন, কি বাবা তুমি? কোত্থেকে আসা হচ্ছে? মোড়ল তার নিজস্ব ভাষায় শোধালো, তুমি হু ড্যাম নেটিভ? মুই বুধন চড়ে রে বাবু, সেই ঘাট পাহাড়ি থেকে এইছি বটেক। ঘাট পাহাড়ির নাম শুনে সবাই মুখ চাওয়াচাওয়ি করল। ঘাট পাহাড়ি জঙ্গল আর পাহাড় ঘেরা বনাঞ্চল। মুন্ডা, লোধা বা শবর জাতীয় ভূমিপুত্রদের বাস সেখানে। এই চেহারাও অবিকল সেরকমই বটে। বাংলাতে কথা বললেও তাতে আদিবাসী টান স্পষ্ট। সকলে মিলে এই অচেনা আগন্তুককে প্রশ্ন করতে লাগল, সে তো জঙ্গলে তল্লাট, সেখান থেকে এখানে কি জন্য এসেছো? ওই যে বললাম বাবুরা, তোদের হাঁটুতে ডোঙ্গারু ঢুকেছে। কি ঢুকেছে? হাঁটুতে ডোঙ্গারু? সে আবার কি? হোয়াট? ওই যে তোরা যাকে শাকচুন্নি, পেতনি এইসব বলিস, তাই ডোঙ্গারু রে বাবু, তোদের গ্রামে ঢুকেছে। হ্যাঁ, ঠিক বলেছ তুমি, কিন্তু তুমি কি করে জানলে? মুই তো গন্ধ পাই রে বাবু, গন্ধে গন্ধে চইলা এছি তোদের গ্রামে। আমরা বড় বিপদে আছি। তুমি কি ওঝা বা গুনিন গোছের কেউ নাকি বাবা? সে তোরা যা বলিস, তবে লোকে আমায় সিধাই বলে, বুধন সিধাই। মুই ডোঙ্গারুকে ধরে দিব রে বাবু, তাই তো এইছি। সকলে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। বোধনের গলায় এমন এক শান্ত আত্মপ্রত্যয়ী গাম্ভীর্য ছিল যে তাকে ঠিক অবিশ্বাস হলো না। ডোবন্ত মানুষের কাছে খড়কুটোকেও ঈশ্বরের আশীর্বাদ বলে মনে হয়, কিন্তু এই অজানা আগন্তুকের ব্যক্তিত্ব তার থেকে অনেক বেশি ভরসা জোগাল। তর্করত্ন সব খুলে বলতে বোধন প্রথমেই দিঘির ঘাটে যেতে চাইল। সেখানে পৌঁছেই বোধন বেশ কিছুক্ষণ সেই কৃষ্ণচূড়া গাছটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকল। তারপর সেই অভিশপ্ত ডালখানা যেখানে ঘাটের চাতাল ফাটিয়ে দিয়েছিল, সেখানে গিয়ে উপর হয়ে শুয়ে জোরে জোরে শ্বাস টেনে আশেপাশের মাটি শুঁকতে লাগল। তারপর তার লাঠির আগায় বাঁধা পুটুলিখানা খুলে একটা সবচেটে শেকড় বার করে তাতে আগুন ধরিয়ে সেটা চাতালের ফাটা জায়গাটার ওপর রাখল। ধোঁয়ার সাথে একটা উৎকট গন্ধ ছড়িয়ে পড়ল চারধারে। সেই ধোঁয়ার মধ্যে মুখ রেখে চোখ বুজে কিসব বিড়বিড় করতে লাগলো বুধন। গন্ধের চোটে সকলে মুখে কাপড় চাপা দিলেও বুধনের কোনো ভ্রুক্ষেপ নেই। তারপর একসময় পুরো শেকড়খানা ছাই হয়ে যেতে সেই চোখ খুলে বলল, এ কুড়িটা তো পুড়ে মরেছে বললি তোরা? তর্করত্ন আমতা আমতা করে বললেন, মানে তাই তো শুনেছিলাম, বাপ মায়ের সাথে তীর্থস্থানে গিয়ে আগুনে পুড়ে মারা যায়। না রে বাবু, এই ডোঙ্গারু পুড়ে মরে নাই বটেক, গ্রামের বাইরেও মরে নাই, এখানেই মরেছে বটেক, আর তার লাশও এখানেই কোথাও আছে। তর্করত্ন, নীলমণি, রামনারায়ণ আর শিবপদ বোধনের কথা শুনে হতবাক হয়ে গেল। তর্করত্ন গলা নামিয়ে বাকিদের বললেন, দেখো, এই সাধারণ কোনো লোক বলে আমার মনে হচ্ছে না। আমি শুনেছি এই আদিবাসীদের মধ্যে দু একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন তান্ত্রিক গোছের পুরোহিত থাকে। এই বুধন চড়ে হয়তো সেরকমই কেউ, সিধাই মানে সিদ্ধ পুরুষ বা সাধক। একে কিছু না লুকিয়ে সবটাই খুলে বলা উচিত। বাগিরা খানিক চুপ করে থেকে শেষে সকলেই তর্করত্নের কথায় সম্মত হল।
পুরো ঘটনাটাই তাকে বলা হলো। সম্পূর্ণ বৃত্তান্তখানা শুনে বোধন চোখ বন্ধ করে মনে মনে কিসের যেন হিসেব কষে নিল। তারপর চেঁচিয়ে বলল, সিং বঙ্গা, মারান বঙ্গা। হ্যাঁ রে বাবুরা, এবার ঠিক আছে। এইভাবে মরেছে বলেই 20টা ডোঙ্গারু শয়তান বুনেছে বটে এক, কিন্তু লাশটাকে নদীতে দেয়নি, গাড়ায় ভাসায়নি বটে এক। তোদের ভামড়ি গাড়াতে ভাসাই দিলে আকু তা একই কামটেই তো দিনে খাইয়ে লিত, লাশ আর থাকতো নাই রে। কুড়ির লাশ জঙ্গলেই আছে বটে এক, লাশ খানটো দরকার। শিবপদ আক্ষেপ করে বলল, আন্ডারস্ট্যান্ড। গদাই নির্ঘাত নিস্তারিণী দেহটা ভামড়িতে থ্রো করেন, জঙ্গলই ফেলে রেখে এসেছে। হয়তো ভাল্লুকের ভয়, আর আমাদের কাছে কথাটা চেপে গেছে। ভেরি ব্যাড। ও ব্যাটাই যত নষ্টের রুট। হতভাগা বেঁচে থাকলে সুপেটা করতাম। সিধাই বাবা, লাশ জঙ্গলের কোথায় আছে তা তো আমরা জানি না। বোধন বিরক্তির স্বরে চেঁচিয়ে উঠল, ডোঙ্গারুকে জব্দ করতে হই, লাশ খান দরকার। তারপর আকাশের দিকে মুখ তুলে চোখ বুজে বলল, সিং বোঙা, মারাং বোঙা। শিবপদ চমকে গিয়ে তর্করত্নকে ফিসফিস করে জিজ্ঞেস করল, ওরে ফাদার, এসব কি ভাষায় মন্তর আবড়াচ্ছে পণ্ডিত মশাই? সংস্কৃত তো নয়। সকল ভাষারই নিজস্ব মাহাত্ম্য আছে শিবপদ। এ নিশ্চয়ই মুন্ডারি কি অন্য আদিবাসী কোনো ভাষা হবে? ঘাট পাহাড়ি তো উপজাতিদের তল্লাট। বোধন এবার তাদের দিকে ফিরে ধীর গলায় বলল, শুন বাবুরা, হুই লাশ কোথায় আছে জানবার জন্য গোদ্রবঙ্গাকে ডাকতে হবে বটে এক। এমন আজব নাম শুনে সকলেরই মুখ ফ্যাকাশে হয়ে যেতে বোধন নরম গলায় বলল, ভয় নাই রে বাবুরা, গোদ্রবঙ্গা লোকের ভালো করে, আমাদের সাথে থাকে। তোরা শুধু আমাকে একটা রূপোর টঙ্কা আর একটা হেন্দে সান্ডি এনে দিবি। ওকে প্রসাদ চড়াতে হবে বটে এক। কি এনে দেব? গেন্ডা গেন্ডি? সে আবার হওয়ার জিনিস বাবা? গেন্ডা গেন্ডি নয় রে খ্যাপা বেম্বো কোথাকার, হেন্দে সান্ডি। বিরক্ত স্বরে ঝাঁঝিয়ে উঠল বুধন। হেন্দে সান্ডি মানে কালো মোরগ। গোদ্রবঙ্গা হেন্দে সান্ডি খেতে খুব ভালোবাসে রে। রাতে চাঁদ যখন মাথার উপরে উঠবে তখন তোরা এইখানে সান্ডি আর টঙ্কা নিয়ে আসিস। আমি এইখানেই থাকবো। তারপর তোদের সাথে এই জঙ্গলে যেতে হবে বটে এক। এখন যা। বলে আপন মনে কি সব বিড়বিড় করতে করতে দিঘির ঘাটে সিঁড়ি দিয়ে নেমে জলের কাছে গিয়ে বাবু হয়ে বসল বুধন চড়ে। সকলে সন্দিহান চোখে তার দিকে তাকিয়ে থেকে একমন উৎকণ্ঠা নিয়ে প্রস্থান করল। যথাসময়ে দিঘির ধারে সকলে জড়ো হল। শিবপদর সাথে বিষ্ণুপদও এসেছে। তার হাতে একটা কালো মোড়ক, পায়ে দড়ি বেঁধে ঝোলানো। শত বারণ সত্ত্বেও দাদুর সঙ্গে এলো লাবণ্যপ্রভা। এই বিপদের মুখে সে কিছুতেই তার দাদুকে একা ছাড়তে রাজি হয়নি। দিঘির ঘাট ফাঁকা, বুধন নেই। সকলেই চিন্তিত মুখে এদিক ওদিক দেখতে লাগল, কিন্তু না, বুধনকে আশেপাশে কোথাও দেখা গেল না। রামনারায়ণ বললেন, কি ব্যাপার হলো? লোকটা গেল কোন চুলোয়? পালালো নাকি শেষটা? আমার তো প্রথম থেকেই গোলমাল লেগেছিল। আজব ভাষায় চংবং আউড়েলে কি কাজ হয়? লোকটা আসত ম্যাড, ড্যাম নেটিভ। শেষে শাঁকচুনির হাত থেকে নিস্তার পেতে গিয়ে পাগলের কবলে না পড়ি। আমাদের এখন শাকের করাতের অবস্থা হে শিবপদ। আসতে কাটবে, যেতে কাটবে। মাথা নেড়ে বললেন বৈদ্য রামনারায়ণ গুপ্ত। না হে, এই বুধনকে আমার কিন্তু খাঁটি মানুষ বলেই বোধ হচ্ছে। তোমরা ভরসা হারিও না। বোঙ্গা না কাকে যেন ডাকবে বলছিল। সে আবার কে তা একমাত্র গড জানেন। শিবপদ ঘাবড়ে গেলেও ফাঁক বুঝে ইংরেজি শব্দ জুড়তে কসুর করছে না। তর্করত্ন ঘাড় নেড়ে বললেন,
আমি যদ্দূর জানি এই উপজাতিদের কাছে বোঙা হলো কোনো দেবতা বা শুভ শক্তি। সবই তো বুঝলাম পণ্ডিত মশাই, কিন্তু সে লোক গেল কোথায়? আমার তো ভয় হচ্ছে যে ওই শাঁকসুদি নির্ঘাত তার ঘাড় মুটকেছে, এতক্ষণে সে জমের দক্ষিণ দরে। বলার সময় বিষ্ণুপদর গলাটা একটু যেন কেঁপে উঠল। ডরাস নাই রে বাবুরা, বুধনচরের কই মাছের জান। ও ডঙ্গারু আমার ইত সহজে কোনো ক্ষতি করতে পারবে নাই বটে। এক সব নিয়ে আছিস তো বাপ তুরা, এবার চল তবে। অকস্মাৎ বুধনের ফ্যাঁসে গলা শুনে সকলেই চমকে পিছনে তাকালো। অন্ধকার ফুরে সে কখন আবির্ভূত হয়েছে তা কেউই টের পায়নি। নীলমণি, তর্করত্ন আর শিবপদর হাতে 3টে লণ্ঠন। তর্করত্ন সঙ্গে করে এনেছেন একখানা ছোট বল্লম। বোধনের হাতে তা সেই লাঠি, আর আগায় বাঁধা পুটলি। লণ্ঠনের আলোয় বুধনকে নিয়ে 6 জনের দলটা গ্রামের চেনা অন্ধকার ভেদ করে এগিয়ে চলল ভামরী নদীর তীরবর্তী জঙ্গল অভিমুখে। জঙ্গলে ঢুকে খানিকটা খালি জায়গা দেখে বুধন ইশারাতে সকলকে থামতে বলল। তারপর হাঁটু কেড়ে মাটিতে বসে তার পুঁটলি থেকে সিঁদুর লেপা মোটা মোটা 3টে হাড় আর তামার কৌটো বার করল। হাড় 3টে ঘাসের ওপরে এমনভাবে রাখল যাতে প্রত্যেকটা হাড়ের মাথার দিকটা পরস্পরকে ছুঁয়ে থাকে। এরপর ঝুলি থেকে এক মুঠো শেকড় বাকড় হাতে ডলে হাড়গুলোর ওপর খুব সাবধানে ছড়ালো। তামার কৌটোখানা খুলে তার উপর উপুর করে দিতেই এক রাশ ভস্য জাতীয় সাদা চূর্ণ ছড়িয়ে গেল। তারপর মৃদু স্বরে বেশ কিছুক্ষণ বিভিন্ন মন্ত্র জপ করতে লাগলো, যার বিন্দু বিসর্গও কেউ বুঝতে পারল না। তর্করত্ন কান খাড়া করে শুনেও সেই দুর্বোধ্য মন্ত্রের একটা শব্দও অনুধাবন করতে সমর্থ হলেন না। একসময় বুধনের মন্ত্র বলা শেষ হলো। এবার ধুতির গেঁজ থেকে 2টো চকমকি পাথর ঠুকতে লাগলো। কয়েকটা ঠোকাঠুকির পর আগুনের ফুলকি সেই ভস্যের ওপর পড়তেই সেটায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। বুধনের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বলে উঠল, টঙ্কাটা দে। তর্করত্ন তার ট্যাগ থেকে একটা রূপোর টাকা বুধনের হাতে দিলেন। মুদ্রাটা পাশে রেখে এবার সেই ইশারাতে বিষ্ণুপদর হাতে ধরা কালো মোরগটার দিকে দেখালো। বিষ্ণুপদ কম্পিত হাতে সেটাকে এগিয়ে দিতেই বুধন প্রায় ছোঁ মেরে মুরগিটাকে তুলে নিয়ে ঝুলি থেকে একটা ছোট্ট ছুরি বার করে অবলীলায় মোরগটাকে জবাই করে তার কাটা গলাটা আগুনের ওপর ধরে রইল। রক্তের একটা সরু ধারা বৃষ্টির মতো সেই আগুনের ওপর পড়া মাত্র আগুন যেন দ্বিগুণ তেজে জ্বলতে লাগল। আর বুধন চড়ে প্রচণ্ড উল্লাসে শরীর দুলিয়ে দুলিয়ে বিচিত্র কণ্ঠে কোনো অজানা অস্তিত্বকে আহ্বান করতে লাগল। সিং বঙ্গা মারণ বঙ্গা, সিং বঙ্গা মারণ বঙ্গা, গুদ্র বঙ্গা মারণ বঙ্গা, তেলা গুদ্র তেলা তেলা। ক্রমাগত এই বিচিত্র মন্ত্রোচ্চারণ করতে করতে কৃষ্ণকায় ভূমিপুত্রের সারা দেহ এক অদ্ভুত ছন্দে নাচতে লাগল। লণ্ঠনের মৃদু জ্যোতি চারিদিকের গাছপালা ঝোপঝাড়ে প্রতিফলিত হয়ে এক মায়াবী আলো আধারী পরিবেশের সৃষ্টি করল। সেই আলোতে বুধনের মুখ দেখে মনে হলো সে যেন কোনো অচেনা দুনিয়ার বাসিন্দা। হঠাৎ অবাক বিস্ময়ে সকলে দেখল বুধনের সামনে একটা জমাট অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হতে লাগলো। ক্রমে সেই অন্ধকার একটা মানুষের অবয়ব ধারণ করল। ছোট্ট একটা মানুষ, লম্বায় হাত 2 বেশি নয়, সুঠাম নীলচে কালো আদুর দেহ, পরনে সাদা ধবধবে একটা ল্যাঙুর জাতীয় অধবাস। শান্ত চোখ দুটিতে যেন প্রদীপে স্মিত আলোর দীপ্তি। এই অদ্ভুত দৃশ্য দেখে সবাই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কোথা থেকে এলো এই আজব জীব? বুধন তাকে দেখা মাত্র আভূমি নত হয়ে প্রণাম জানিয়ে
তার উপর টাকা আর মোরগের ধরখানা, যেন কোনো রাজা বা দেবতাকে ভেট চড়াচ্ছে এমন ভঙ্গিতে অর্পণ করে প্রার্থনা করল, কুদ্রভঙ্গা মান্ডি জম দে, মান্ডি জম দে। সে অলৌকিক বামনের মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে তার ছোট দুটি হাত বাড়িয়ে সেই অর্ঘ্য গ্রহণ করল। তারপর ওপর নিচে জোরে জোরে মাথা ঝাঁকিয়ে তার সন্তুষ্টি ব্যক্ত করে দ্রুত গতিতে পথ চলতে শুরু করল। বোধন তাড়াতাড়ি আগুনটা নিভিয়ে আধপোড়া হাড়গুলো ক্ষিপ্র হস্তে তার ঝুলিতে ভরে নিয়ে ফিসফিস করে বলল, কুদ্রভঙ্গা খুশি হয়েছে, এবার তার পিছু পিছু আয় রে বাবুরা। বলে হাত জোর করে সেই মূর্তিকে অনুসরণ করতে লাগল। তর্করত্ন সদল বলে বিনা বাক্যে বোধনের নির্দেশ পালন করল। বনের সর্পিল পথ দিয়ে একটা অদ্ভুত দল চলতে লাগল। বেশ খানিকক্ষণ আঁকাবাঁকা জঙ্গলে রাস্তায় হাঁটার পর কুলকুল করে একটা শব্দ কানে আসতে লাগল। সামনেই ভামরি নদী, এই তারই স্রোতের শব্দ। নদীর পাড়ে এসে সেই অলৌকিক মূর্তি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তারপর ডান দিকের এক কামিনী ঝোপের দিকে অঙ্গুলি নির্দেশ করে যেমন অন্ধকার ভেদ করে এসেছিল তেমনি বনের অন্ধকারেই অদৃশ্য হয়ে গেল। বোধন আবার আভূমি হাঁটু গেড়ে নমস্কার জানিয়ে ঝোপটার পাশে এসে হাত তুলে গলা উঁচিয়ে ডাকল, বাবুরা, এই ঝোপের মধ্যে দেখ, কুদ্রভঙ্গা ঠিক খুঁজে পেয়েছে তোদের পুরুতের গিন্নিকে। এদিকে আয় তোরা। ঝোপের কাছে এসে নীলমণি, তর্করত্ন আর বাকিরা যা দেখল তাতে কারোর মুখেই কথা জোগালো না। লণ্ঠন তুলে দেখা গেল কামিনী ঝোপের ভেতর পড়ে রয়েছে একটা শতচ্ছিন্ন কাপড়ে আংশিক ঢাকা পড়া একটা ভাঙাচোরা কঙ্কাল। কাপড়টা একসময় একটা সাদা শাড়ি ছিল, সেটা বলাই বাহুল্য। কঙ্কালের করটিতে এখনো অবিন্যস্ত লম্বা চুল জড়ানো। হাতের কাছে কয়েক গাছা সোনার চুড়ি আটকে আছে। পাশে কিছু শাঁখা পলার টুকরো। শরীরের বাঁদিকের পাঁজরের অনেকগুলো হাড় ভাঙা, কিছু আবার জীবনও। ডান হাঁটুর নিচের দিকের অবস্থাও তথৈবচ। খুব সম্ভবত ভাল্লুকের কীর্তি। কঙ্কালের বহু অংশে ঠিক ঠিক করছে পোকামাকড়। বলার অপেক্ষা রাখে না এই কঙ্কাল হতভাগিনী নিস্তারিণী। স্ত্রীর মৃতদেহের এই ভয়ানক পরিণতি দেখে নীলমণি শিউরে উঠল। লাবণ্য নরম মনের মেয়ে, সে বেচারি এই বিভৎস দৃশ্য সহ্য করতে না পেরে তর্করত্নের বুকে মুখ গুজে কেঁদে উঠল। এই হলো তোদের সকল কাইন্ডের জ্বর রে বাবুরা। এই কঙ্কাল থেকেই ডঙ্গারুর জন্ম হয়েছে। এটাকে পুরাই ফেলে ভামড়ি গাড়ার পানিতে ভাসাইয়া দিতে হবে বটেক, তবে তোদের হাঁটুতে আবার শান্তি ফিরবে। বোঝো কাণ্ড, গদাই লাশটা এখানে ফেলে গেল কোন আক্কেলে? আমার মনে হয় না গদাই ইচ্ছে করে এখানে ফেলেছে। নির্ঘাত ভাল্লুক চলে এসেছিল, তাই ভয় পেয়ে লাশ রেখেই পালিয়েছে, আর আমাদের কাছে গোটা ঘটনাটা লুকিয়ে গেছে, বললেন তর্করত্ন। তারপর বুধনের দিকে তাকিয়ে হাত জোর করে অনুরোধ করলেন, বুধন বাবা, আর কাল বিলম্ব না করে এই অভিশপ্ত কঙ্কালকে দাহ করার ব্যবস্থা করো তুমি। আর ভয় নেই রে বাবুরা। তোরা মোর পিছনে এসে দাঁড়া, মুই এই কঙ্কাল তোর গতি করি। তবে তার আগে ডঙ্গারুটাকে টেনে আনতে হবে এই কঙ্কালের ভিতর। কথাটা শুনে সকলেরই মুখ শুকিয়ে গেল। ভামরি নদী আপন বেগে বয়ে চলেছে। রাত্রির মেঘহীন আকাশে কৃষ্ণপক্ষের পঞ্চমীর চাঁদটা কেমন যেন লালচে হয়ে জলজল করে মনের কোণে অজান্তেই অজানা আশঙ্কার কাঁপন ধরাচ্ছে। মাঝে মাঝে কর্কশ স্বরে ডেকে উঠছে কোনো রাত জাগা পাখি।
বোধন তার পুটলি থেকে একটা শালপাতার ঢাকনা দেওয়া বেতের ছোট চাঙারি বার করল। চাঙারির মুখের পাতার আবরণটা সরিয়ে এক মুঠো মেটে রঙের সিঁদুর নিয়ে কঙ্কাল সমেত গোটা কামিনীর ঝাড়ের চারপাশে গণ্ডি টেনে দিল। তারপর খুব সাবধানে সেই হাড়গুলো আবার একইভাবে কঙ্কালটার ওপর সাজিয়ে আরও এক মুঠো সিঁদুর গোটা কঙ্কালটার গায়ে ছড়িয়ে দিয়ে ঝোপের চারধারে সিঁদুরের গণ্ডির বাইরে এক দুর্বোধ্য মন্ত্র আওড়াতে আওড়াতে ঘুরতে লাগল। লাবণ্য সভয়ে এক হাতে নীলমণি আর অন্য হাতে তর্করত্নের কবজি চেপে ধরে দাঁড়িয়ে রইল। শিবপদ, বিষ্ণুপদ আর রামনারায়ণও নিঃশ্বাস বন্ধ করে বিস্ফারিত নেত্রে লণ্ঠনের আলোয় সেই বনজ গুণিনের অদ্ভুত কীর্তি লক্ষ্য করতে লাগল। বোধন অক্লান্তভাবে বৃত্তের চারপাশে পাক খেয়ে চলল। অকস্মাৎ চারপাশের আবহাওয়া ভারী হয়ে এলো। প্রচণ্ড গরমে সকলের পরিধেয় ঘামে স্যাঁতস্যাঁতে হয়ে এলো। এক লাফে তাপমাত্রার পারদ যেন কয়েক গুণ বেড়ে গেছে। পেছনে একটা অস্বাভাবিক আওয়াজ হতে সবাই তাকিয়ে দেখল দুটো তালগাছ ভয়ানক বেগে দুলছে। পর মুহূর্তেই সেখানে একটা ধোঁয়ার মতো কিছু সবেগে কঙ্কালের মধ্যে প্রবেশ করল, আর সঙ্গে সঙ্গে কঙ্কালের অস্থিময় পাঁজরের খাঁচার ভেতর স্পন্দন শুরু হলো। করটির শূন্য কোটরে দপ করে জ্বলে উঠল একজোড়া ভয়াল চোখ। নীলমণি অবাক হয়ে দেখল সেই চোখের মণি বেড়ালের মতো কটা, অবিকল যেন নিস্তারিণীর চোখ। নীলমণি এই প্রথম নিস্তারিণীকে প্রেত জনিরূপে চাক্ষুষ করে আতঙ্কে স্তম্ভিত হয়ে গেল। বোধন তখনও ঘুরে ঘুরে মন্ত্র বলে যাচ্ছে। কঙ্কালটা হঠাৎ ছটকা মেরে উঠে বসল। নীলমণি চেঁচিয়ে বুধনকে সাবধান করতে চাইল। বুধন বাবা, হুঁশিয়ার! এক মুহূর্তের জন্য বুধন চমকে থেমে গেল। মন্ত্র থামিয়ে ঠোঁটে আঙুল তুলে ভৎসনা মিশ্রিত সুরে বুধন বলে উঠল, চুপ থাক বাবু। কিন্তু ওই এক মুহূর্তের অসতর্কতাই যথেষ্ট ছিল। প্রেতিনী এক অমানুষী চিৎকার করে বুধনের উপর ঝাঁপিয়ে তাকে মাটিতে পেরে ফেলে তার অস্থিময় হাতের পাঞ্জাটা সজোরে ঢুকিয়ে দিল বুধনের পেটে। যন্ত্রণায় আর্ত রব করে উঠল বুধন। তাকে ছটফট করতে দেখে নীলমণি আর থাকতে না পেরে এক লাফে প্রেতিনীকে জাপটে ধরে বুধনের ওপর থেকে সরাবার প্রাণপণ চেষ্টা করতে লাগল। বুধনকে ছেড়ে সেই মূর্তিমান মৃত্যুরূপিণী তার অস্থিময় হাতের এক সবল আঘাতে নীলমণিকে খড়ের পুতুলের মতো ছুঁড়ে ফেলে দিল। নীলমণি প্রায় ৮-১০ হাত দূরে একটা গাছের গুঁড়িতে প্রবল ধাক্কা খেয়ে জ্ঞান হারালো। পুরো ঘটনার ভয়াবহতা ও আকস্মিকতায় বাঘেরা স্তব্ধ বিস্ময়ে কাঠের পুতুল হয়ে দাঁড়িয়ে রইল। প্রথম সম্বিত ফিরে পেল লাবণ্য প্রভা। নীলমণিদা! একটা বুক ফাটা আর্তনাদ করে মেয়েটা তর্করত্নের হাতের বল্লমটা ছিনিয়ে নিয়ে ছুটে এসে বিধিয়ে দিল প্রেতিনীর শরীরে। বল্লমটা হাড়ের ভেতর দিয়ে মাটিতে গেঁথে গেল। ভয়ঙ্কর রোষে লাবণ্য অগ্নিমূর্তি ধারণ করে এক পা দিয়ে প্রেতিনীকে সজোরে মাটিতে চেপে ধরে উচ্চস্বরে বলতে লাগলো, হরে মুরারে মধুকৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মম জগদীশ রক্ষ। থামিস না মা, অবিরাম এই তারক ব্রহ্ম মন্ত্র পাঠ করে যা। বলে তর্করত্ন তার দুঃসাহসিনী নাতনির সাথে সেই মহামন্ত্রে গলা মেলালেন। শিবপদ তার ছেলে বিষ্ণুপদকে জড়িয়ে ধরে ঠকঠক করে কাঁপতে লাগলো। বৃদ্ধ বৈদ্য রামনারায়ণ ছুটে গেলেন অচৈতন্য নীলমণির শুশ্রূষা করতে। প্রেতিনী সাময়িকভাবে থমকে গেলেও খানিক বাদেই লাবণ্যের পা সরিয়ে বল্লম ভেদ করে তার গলা চেপে ধরল। লাবণ্য বল্লমটা ফেলে দুহাত দিয়ে সেই করাল প্রেতগ্রাস থেকে মুক্ত হওয়ার বৃথা চেষ্টা করতে লাগল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলেও
প্রাণপণে অদ্ভুত স্বরে মন্ত্রোচ্চারণ করতে লাগলো। কিন্তু ক্রমে সেই মূর্ত বিভীষিকার হাতের চাপ আরো কঠিন হয়ে বসে যেতে লাগলো লাবণ্যের গলায়, চোয়ালের হাড়ে। লাবণ্যের চোখে অন্ধকার ঘনিয়ে আসতে লাগলো। মনে হলো তার মাথাটা বোধহয় গলা থেকে ছিটকে বেরিয়ে যাবে। মন্ত্রের আর একটা শব্দ উচ্চারণ করা দুষ্কর হয়ে পড়ল। ঠিক সেই সময় রক্তাক্ত কলেবরে উঠে দাঁড়ালো বুধন। তার হাতের মুঠোয় ধরা সেই মেটে মন্ত্রপুত সিঁদুর। টলতে টলতে সে পিছন থেকে প্রেতিনীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে। কোনো রকমে লাবণ্যকে উদ্দেশ্য করে বলল, তুই মন্তর থামাস নে রে মা, মন্তর থামাস না। এই বলে সে প্রেতিনীর কপালে সিঁদুর লেপে দিয়ে চিৎকার করে বলে উঠল, ঈশ্বর বঙ্গা, মারণ বঙ্গা, ডঙ্গারু ভাগ দাও, ডঙ্গারু ভাগ দাও, ডঙ্গারু ভাগ দাও। কলিতে সিঁদুর ছোঁয়ানো মাত্র একটা অব্যক্ত জান্তব যন্ত্রণায় পৈশাচিক আর্তনাদে কেঁপে উঠল পৃথিবী। বোধন তার শরীরে শেষ শক্তিটুকু নিংড়ে তাকে আবার সেই গণ্ডির মধ্যে টেনে এনে আধপোড়া হাড় তিনখানা তার পাঁজরে গুঁজে দিল। বন্য পশুর মতো পেতিনী ছটফট করতে লাগলো। লাবণ্য আর তর্করত্ন তখনও একটা ঘোরের মধ্যে তারকব্রহ্ম মন্ত্র জপে চলেছেন। বুধন সর্বশক্তিতে পৃথিবীকে গণ্ডির মধ্যে জপের সঙ্গে বিষ্ট করে বহু কষ্টে বলে উঠল, বাবুরা, মুই একে বেশিক্ষণ কাবু রাখতে পারব নাই। তোরা কেউ ডঙ্গারু সিঁদুর লেপে কপালটায় আগুন লাগিয়ে দে রে। জলদি কর বাবু, জলদি কর। শিবপদ বিষ্ণুপদ বাপ বেটায় দুজনে সাহসে ভর করে ধর্মর করে এগিয়ে এলো। শিবপদ বুধনের ঝুলিতে চকমকি পাথর গুঁজতে লাগলো, কিন্তু তার হাত ঠকঠক করে কাঁপছিল। ওদিকে বুধনের গলার স্বর দুর্বল হয়ে আসতে লাগলো। জলদি কর বাবু, জলদি কর, জলদি, জলদি কর বাবু। মুই আর পারছি নাই রে। বিষ্ণুপদ আর অগ্রপশ্চাৎ বিবেচনা না করে হাতের লণ্ঠনখানা আছড়ে মারল প্রেতিনীর করটিতে। সঙ্গে সঙ্গে সেই সিঁদুরে আরক্ত খুলিটা দাউ দাউ করে জ্বলে উঠল। জ্বলন্ত কঙ্কালটাকে ছেড়ে কোনো রকমে বুধন ছিটকে বেরিয়ে এলো গণ্ডির বাইরে। ততক্ষণে আগুন পুরো কঙ্কালটাকে তার লেলিহান গ্রাসের মধ্যে নিয়ে নিয়েছে। এক গগন বিদারী চিৎকার বেরিয়ে এলো সেই অগ্নিপিণ্ড থেকে। নিষ্ফল আক্রোশ আর যন্ত্রণার চরমে পৌঁছলে হয়তো এই পাশবিক নাদ নির্গত হয়। টানা কাটা পাখির মতো ঝটপট করতে করতে এক সময় সেই কঙ্কাল নিস্তেজ হয়ে নেতিয়ে পড়ল। লাবণ্য হাঁপাতে হাঁপাতে দেখল পুরো শরীরখানা পুড়ে ছাই হয়ে গেলেও চোখে এক অন্তিম জিঘাংসা নিয়ে যেন ঠায় চেয়ে বসে রয়েছে তার পানে। সেই অন্তিম মর্মভেদী দৃষ্টি লাবণ্যের অন্তরাত্মাকে যেন কাঁপিয়ে দিল। বোধনের পেটের ক্ষত থেকে অবিশ্রান্ত ধারায় রক্তক্ষরণ হয়ে চলেছিল, তবু সে তা সম্পূর্ণ অগ্রাহ্য করে তাতে দাঁত চেপে কঙ্কালের হাড়ের টুকরোগুলো তুলে টলমল পায়ে ভামরির জলে কোমর অবধি নেমে স্রোতের তরঙ্গে ভাসিয়ে দিল নিস্তারিণীর পার্থিব চিহ্নের শেষ টুকরোগুলো। ডোমরফুলির আতঙ্কের অবসান হল। অতি কষ্টে নদীর পার ভেঙে কিছু দূর ওঠার চেষ্টা করতেই লুটিয়ে পড়ে গেল সিধাই বুধন চড়ে। রামনারায়ণ আর শিবপদ তার দিকে ছুটে আসতেই অন্ধকার ভেদ করে আবার আবির্ভূত হল সেই বামনাকৃতি মূর্তিটি। গুত্রবঙ্গা। হাতের ইশারায় থামতে বলল বৈদ্যকে। তারপর পরম যত্নে বুধনের দেহটা দুহাতে পাঁজাকোলা করে তুলে নিয়ে সকলকে অবাক করে ধীর পায়ে বনের অন্ধকারে মিলিয়ে গেল। অনাহত পরোপকারী বন্ধুকে এইভাবে বিদায় জানাতে হবে তা কেউ ভাবেনি। তর্করত্ন কৃতজ্ঞতার আর্দ্র চিত্রে সেই অলিক জগতের অচেনা ত্রাতার যাত্রাপথে করজোড়ে তাকাইয়াছিলেন। তার চোখের কোন দুটো অজান্তেই আজও ভিজে আসে।
বছরখানেক কেটে গেছে। সেই অলৌকিক ও ভয়ঙ্কর কালরাত্রির পর ডুমুরফুলি ধীরে ধীরে ফিরে এসেছে তার স্বাভাবিক জীবনের পরিচিত ছন্দে। বুধন চড়েকে আর কখনো ডুমুরফুলিতে দেখা যায়নি। তর্করত্ন আর রামনারায়ণের উদ্যোগে নীলমণি আর লাবণ্যপ্রভার 4 হাত এক হয়েছে। লক্ষ্মীমন্ত, বুদ্ধিমতী, শিক্ষিতা স্ত্রীর ভালোবাসায় আর যত্নে নীলমণির জীবনে চির বসন্ত বিদ্যমান হল। আজ দুপুর থেকেই নীলমণির বাড়িতে হুলুস্থুলু কাণ্ড। গ্রামের লোকেরা উঠোনের বাইরে দাঁড়িয়ে রয়েছে। নীলমণি কোমরে হাত দিয়ে এক বুক উৎকণ্ঠা নিয়ে ঘন ঘন পায়চারি করে বেড়াচ্ছে। তর্করত্ন বেড়ার ধারে দাঁড়িয়ে এক মনে ইষ্ট নাম জপ করে চলেছেন। দাওয়াতে সৌদামিনী সহ অন্যান্য স্ত্রীলোকদের দল উদ্বিগ্ন মুখে বসে আছে। এমন সময় বাড়ির ভেতর থেকে ভেসে এলো একটা কাঙ্ক্ষিত শব্দ, এক নবজাতকের ক্রন্দন ধ্বনি। সকলেই আনন্দে নেচে উঠল। তর্করত্ন আর রামনারায়ণ নীলমণিকে বুকে জড়িয়ে ধরল। এক মুখ হাসি নিয়ে ধাই ঘর থেকে কাঁথায় মোড়া এক ফুটফুটে শিশুকে কোলে করে বেরিয়ে এলো। নীলমণির হাতে সেই সদ্যজাতকে দিয়ে ফোগলা দাঁতে আবদারের স্বরে বলল, ঘরে নকি এইছে গো, ও পুরুত মশাই, ঘরে নকি এইছে। এবার কিন্তু আমার একজোড়া শাড়ি আর সোনার কানের ফুল চাই, কয়ে দিলাম কিন্তু। নীলমণি হেসে নবজাতকের মুখের ওপর থেকে সাদা কাঁথার আবরণটা সরালো। তর্করত্ন আর রামনারায়ণ সাগ্রহে শিশুকন্যার মুখের দিকে তাকালেন। মুখের হাসি মুখেই মিলিয়ে গেল। নীলমণির কোলে শিশুটিও দুধে আলতা গায়ের রং, মাথায় একরাশ কালো কোঁকড়ানো চুল, বাঙালের ওপর একটা ছোট্ট লালচে জরুর, আর যে ডাকর চোখ দুটো এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টিতে নীলমণির দিকে তাকিয়ে আছে, তার মণি দুটো সবুজ আর খয়েরি মেশানো, ঠিক বেড়ালের চোখের মতো। শেষ হলো আমাদের আজকের গল্প, রসিক উপাধ্যায়ের লেখা ডুমুরফুলির ডোঙ্গারু। গল্পের সূত্রধার অর্ণব ও সৌভিক। গল্প পাঠে এবং গদাই ও জটিলেশ্বরের চরিত্রে অর্ণব, পর্ব পরিচালনায় এবং বুধন, পাদ্রী ও বৈদ্যরাম নারায়ণের চরিত্রে আমি সৌভিক। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সুমন জয়। নীলমণি ও অনন্তের চরিত্রে অনুভব, নিস্তারিণীর চরিত্রে সুলগ্না, দুর্গাচরণের চরিত্রে শীর্ষেন্দু, লাবণ্যপ্রভার চরিত্রে স্মিতা, নিবারণ ও হরিহরের চরিত্রে সুমন জয়, শিবপদর চরিত্রে মানব, বিষ্ণুপদর চরিত্রে শ্রীরূপ, সৌদামিনীর চরিত্রে আত্রেয়ী, মানদার চরিত্রে দেবস্মিতা, ধায়ের চরিত্রে অর্পিতা এবং প্রচ্ছদ অঙ্কনে অভিপ্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি ভেল অফ টেলস চ্যানেলের পক্ষ থেকে শীর্ষেন্দু ভৌমিককে, থ্রিলারল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে অনুভব ও স্মিতাকে, মরিচিকা চ্যানেলের পক্ষ থেকে দেবস্মিতাকে এবং স্কেয়ারিটেলস চ্যানেলের পক্ষ থেকে শ্রীরূপকে। অসংখ্য ধন্যবাদ তাদের আমাদের সঙ্গে থাকার জন্য। তাদের চ্যানেলগুলির লিঙ্ক দেওয়া রইল নিচের ডেসক্রিপশন বক্সে। তাদের কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলি সম্বন্ধে যাবতীয় তথ্য আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সেই। আমাদের আজকের গল্প সম্পর্কে আপনাদের মতামত জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষারত। আগামী রবিবার আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা। টিল দেন, প্লিজ ডু কেয়ার টু স্টে টিউনড। নমস্কার।